জুলাই মাস, সকাল থেকেই বৃষ্টির বড় বড় ফোঁটা পড়ছে। জেলের ঘড়িতে ঢং ঢং করে ৮টা বাজল। লোহার দরজা পার হয়ে বাইরে এসে দাঁড়ালাম। বাইরে এসে মুক্তির আনন্দে সব সুন্দর দেখলাম যেন। কয়েদিদের বাড়িতে দিয়ে আসার জন্যে সরকারি বাসটা এক কোণে দাঁড়ানো, কিন্তু আমি এই মুহূর্তে যাব না বাড়িতে। ৩.৫ বছর পর স্বাধীনতার আনন্দে আমি দিশেহারা, উন্মত্ত। এমন সময় পাশ থেকে একজন ডাকলো আমাকে, হ্যারি। ঘাড় ঘুরিয়ে দেখি ওদিকের বুইকে রেনিক আমাকে হেসে ভেতরে ঢাকলো। আমি দ্বিধাবোধ করেও গাড়িতে উঠলাম। রেনিক তার হাত দিয়ে আমার ডান হাত চেপে ধরল। এখন কিরকম লাগছে? ভালো, কিন্তু তুমি এখানে? পুলিশের বড় কর্তাকে পাঠিয়েছেন? না, সরকারি কাজে না, নিজের গরজেই এলাম। যাক, গাড়িটা তো একদম নতুনকার গাড়ি। তোমার? হ্যাঁ, মাস 2 হলো কিনেছি। তাহলে রোজগার ভালোই হচ্ছে তোমার। 2 বছর হলো বড় কর্তার স্পেশাল অফিসার হয়েছি। আরে বাহ, তাহলে তো খুবই ভালো। পুলিশ বিভাগে এখন অনেক রদবদল হয়েছে। নতুন বড় কর্তা মিডোস খুব ভালো লোক। তা এখন কি ঠিক করলে? কিছু তো করতেই হবে, কাগজের অফিসের চাকরিটাও তো আর নেই। হ্যাঁ, প্রথম প্রথম অসুবিধা তোমার হবেই। আর উপায় কি? পুলিশ খুনের শাস্তি সোজা কথা না। হ্যাঁ, সংবাদপত্র জগতে কিউবিট একজন কেউটিকেটো লোক তার নেক নজরে যখন পড়েছ, শত চেষ্টা তো কাগজে চাকরি আর হবে না তোমার। সে যা করার করব। স্ত্রী লিনার প্রতিও কর্তব্য আছে। হ্যারি, পুলিশে চাকরি করলেও 20 বছরের বন্ধুত্বে চির খাবে না। নতুন বড় কর্তাকে তোমার কথা বলেছি, তিনিই দেখবেন বলেছেন। পুলিশে চাকরি মরে গেলেও করব না। তোমার বউ নিনার কথা ভাবো। কষ্ট তো আমারও হয়েছে। বেশ, তোমার চাকরি খোঁজা যদি সাহায্য মনে করো তাহলে কিছু বলবো না। দেখো, এই 3.5 বছর আমিও কম কষ্ট করিনি। অন্যায় ন্যায় এসব নিয়ে মাথা ঘামাই না। ও 3.5 বছরে কিভাবে কেটেছে, নিনার ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। ফুলের মতো নিষ্পাপ একটা মেয়ে, একখানা চিঠিও লিখলে না। 3 বছর একদিনের জন্য জেলে দেখা করতে গিয়েও তোমার দেখা পেল না, অথচ এমন দেখালে তুমি যেন সে একটা বাইরের মেয়ে। হ্যাঁ, বাইরের মেয়ে। তুমি ভাবতে পারো নিনাকে লিখব আমি চিঠি, তা পড়বে ওয়ার্ডার। তুমি ভাবতে পারো সেই বালিকা ধর্ষণকারী শয়তানটাকে নিনাকে দেখে বাজ ইঙ্গিত করবে। তবুও এরই মধ্যে প্রতিটি স্বামী স্ত্রীর সঙ্গ পেয়ে শান্তি পায়। এসব প্রতিকূলতা সব সমাজেই আছে। আমি চুপচাপ থাকলাম। ডান দিকে সমুদ্র, শহর দূরে। বালিয়ারের এপাশে সারবন্দি অনেক কেবিন বেশ খালি পড়ে আছে। দলবল নিয়ে আসে স্নানার্থীরা। এই কেবিনগুলো ছিল আমার প্রধান কর্মক্ষেত্র। ক্যালিফোর্নিয়ার সবচেয়ে নামী কাগজ হেরাল্ড। আমি তার সাংবাদিক। সারা শহর জুড়ে খবর খুঁজে বেড়াতে হয়। বিয়ে করেছি ধুমধাম করে, গাড়ি বাড়ি 2 করেছি। হঠাৎ সেই বিভীষিকার রাত। বিচ হোটেলের পানশালায় বসে হুইস্কির গ্লাস নিয়ে বসে আছি। হাতের সিগারেট পুড়ে চলেছে। খবর চাই আমার। পাশে টেবিলে বসে আছে অচেনা 2জন ব্যক্তি। যেই কথাগুলো কানে গেল অমনি মনে হলো এ তো খবরের মতো খবর। শিকাগোর এক কুখ্যাত গুন্ডা বাহিনী শহর দখল করার তালে আছে। জুয়ার আড্ডা থেকে শুরু করে তারা কিছুই বাদ রাখবে না। এই শহর থেকেই তারা মাস্কাবারে আয় করবে $25 লক্ষ। লোকগুলো পাগল নয় তো? পাম সিটির মতো শহর দখল করা চারটিখানি কথা নয়। কিন্তু না, কথা শুনে বুঝলাম তারা পুলিশ বিভাগ, স্বায়ত্তশাসন বিভাগের বড় বড় কর্মকর্তাদের হাত করেছে। এত বড় কাণ্ড হতে চলেছে, বসে থাকলাম না আর। নিজের চেষ্টায় তদন্ত চালালাম। কষ্ট হলেও কিছু কিছু প্রমাণ পেলাম। ছাপানোর আগে হেরাল্ডের মালিক মিস্টার ম্যাথিউ কিউবেটের সাথে আলোচনা করলাম। কিন্তু ম্যাথিউ নিষ্প্রভ। কোনো ভাবান্তর দেখা দিল না তার মুখে। স্বয়ং তিনিই যে সেই দলে আছেন তা যদি একটু টের পেতাম। উনি বললেন, কাগজপত্র সব এনে দেখাও। ছুটলাম বাড়িতে। রাস্তায় পুলিশ আমাকে পথরোধ করল। পুলিশের বড় সাহেব আমাকে দেখা করতে বলেছেন। থানায় গেলে এরপর তিনি আমাকে মস্ত একটা নোটের তাড়া দিয়ে বললেন টাকার বিনিময়ে আমার তদন্ত সংক্রান্ত কাগজপত্র তিনি কিনতে চান। ঘুষ না, টাকার বান্ডিল না নিয়ে উঠে পড়লাম। বাড়ি থেকে কাগজপত্র এনে দিলাম ম্যাথিউর হাতে। তিনি বলল রাত 10:30টায় আমি যেন তার বাড়িতে যাই। শুনে নিনাও ভয় পেল।
10টার একটু আগে নিনাকে নিয়ে বেরোলাম। রাস্তা ফাঁকা, মিনিট 15 আর বাকি। এমন সময় তীরবেগে একটা পুলিশের গাড়ি আমার গাড়িতে মারল ধাক্কা। ভাগ্য ভালো কিছু হলো না, সজোরে ব্রেক কষলাম। পুলিশের গাড়ি ততক্ষণে দাঁড়িয়ে পড়েছে। গাড়ির ড্রাইভার আহত। সঙ্গী লোকটি আমার হাতে চটপট এসে হাত করা পড়ালো। অপরাধ অসতর্কভাবে গাড়ি চালানো। ঘটনার আকস্মিকতায় আমি বোবা। এমন সময় আরেকটি জিপ এলো। নামলেন সার্জেন্ট বেইলিস। তিনি যেন আগে থেকেই জানতেন সব। আমাকে নিয়ে তিনি গাড়িতে তুলে থানার দিকে চললেন। মাঝপথে গাড়ি থামিয়ে সার্জেন্ট আমাকে নামতে বললেন। গাড়ির ড্রাইভার শক্ত হাতে পিছমোড়া করে ধরল আমার হাত। পকেট থেকে হুইস্কির বোতলের পানীয়টুকু আমার শরীরে ছিটিয়ে দিলেন। বন্দুকের বাট দিয়ে আমার মাথায় মারলেন। জ্ঞান ফিরল জেলে। শুনলাম সেই ড্রাইভার নাকি মারা গেছে। এই অপরাধে 3.5 বছর জেল হলো। উকিল প্রাণপণ লড়াই করেছে আমার জন্য, পারেনি। ম্যাথিউ আমার বিরুদ্ধে রায় দিয়েছেন। আমার নামে কুৎসার ওঠাতেও তার দ্বিধা হলো না। আমার উকিলের চাপে পড়ে আদালত তদন্ত কমিশন বসালেন। তদন্তে আমার আবিষ্কার খাঁটি এবং নির্ভুল বলে প্রমাণিত হলো। পুলিশের বড় কর্তা পদত্যাগ করতে বাধ্য হলেন। আজ আমি মুক্ত। যদিও চাকরি পাবার সামান্য আশাও আমার নেই। যা আয় করেছি 2 হাতে উড়িয়েছি। নিনার জন্য কিছুই করতে পারিনি। ও কেমন আছে কে জানে। রেনিককে জিজ্ঞাসা করলাম, ও ভালো তো? হ্যাঁ, তোমার জেলে যাবার পরও কাজে নেমেছে। গাড়ি থামলো বাড়ির সামনে। নামলাম সেই পরিচিত ঘাস কাঁকড়ে ছাওয়া পথ। ছবির মতো সুন্দর বাংলো। ধীরে ধীরে পা বাড়ালাম বাড়ির দিকে। সদর দরজা খুলে নিনা জল ভরা চোখে দাঁড়িয়ে রইল। ঘুম ভেঙে দেখি ভোর হয়ে আসছে। নিনা নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমার পাশে। কি করব, কোথায় যাব? নিনাকে পাশে রেখে সিলিংয়ের দিকে তাকালাম। রোজগার করতেই হবে যে করে হোক। ম্যাথিউর মিথ্যা রিপোর্টের জন্য ছোটখাটো সংবাদপত্রগুলো আমাকে দেখলে শিউরে ওঠে। আমাকে অন্য পথ দেখতে হবে। নিনার দিকে তাকালাম। জেলে যাবার সময় নিনার বয়স মাত্র 22, আমার 27। বেচারি কি কষ্টই না করেছে। মুখে মলিনতার ছাপ, রোগাও হয়ে গেছে। নিরুপায় হয়ে তাকে কাজ করতে হয়েছে। শত অসুবিধা সত্ত্বেও নিনা ব্যাংকের $250 তোলেনি। 7-8 দিন নানা কথা ভাবতে ভাবতে দিন গেল। গতকাল বিজ্ঞাপন দেখে এক অফিসে গেলাম। অফিসের বড় কর্তা আমাকে দেখে অবাক। আমি যে সুপরিচিত তা বুঝলাম। তিনি বললেন, এ কাজ আপনার জন্য নয়। নিনার ডাকে চেতনা ফিরল। আমার কাছে গোপন করো না। 7-5 ভেবে কোনো লাভ নেই। দেখো আমি ঠিক চালিয়ে নিতে পারবো। তুমি কি আলাদা? তোমার যতটা দায়িত্ব আমারও ততটাই। 2 হাতে কাছে টেনে নিলাম। সারা শহরে কাজ নেই আমার জন্য, তবুও পথে পথে ঘোরা, মদ খেয়ে সব কিছু ভুলে থাকি। আগেও খেতাম, এখন পরিমাণ বেড়েছে। হ্যাঁ, মিথ্যে কথাও বলা শুরু করলাম নিনার কাছে। নিনার চোখে আমার অপদার্থতা প্রমাণ না করার ওটা একটা কৌশল মাত্র। কিন্তু আস্তে আস্তে নিনা ধরতে পারত ঠিক। তবু কখনো কিছু বলতো না। আমার প্রতিটি কথা শুনত, সমবেদনা জানাতো, আগ বাড়িয়ে পকেট খরচা দিত। ভীষণ ভুল করতো নিনা। একদিন সমুদ্রের ছোঁয়া বাঁচিয়ে এক পানশালায় বসেছি। প্রায় সন্ধ্যা তখন। তাকিয়ে আছি সামনের ফোন খুপড়ির দিকে। নানা কথা ভাবছি, কখনো আত্মহত্যার কথাও। এমন সময় দরজা ঠেলে একটি মেয়ে ঢুকল। পরনে সাদা স্ন্যাক্স, ওপরে সবুজ রঙের টাইট সোয়েটার, চোখে রোদ চশমা। শরীরে ঢেউ তুলে ফোনের দিকে গেল। বয়স বছর 33 তো হবেই। মাথা ঘুরিয়ে দেরার মতো চেহারা। কিছুক্ষণ বাদে ফোন রেখে যে পথে এসেছিল সেই পথেই চলে গেল। কে এই মেয়েটা? হাতের হাত ব্যাগটার কথা চিন্তা করলাম। ব্যাগটা নামিয়ে রেখে এসে ফোন করছিল, কিন্তু বেরোবার সময় তো ব্যাগটা দেখিনি। আমি উঠে দাঁড়ালাম। সমস্ত শরীরে শিহরণ খেলে গেল। দরজা ঠেলে ঢুকে থমকে গেলাম। ব্যাগটা হাতে নিয়ে দেখি কি তার পরিচয়। দেখাই যাক কি আছে ব্যাগে। চারদিকে একবার দেখে নিলাম। সোনার সিগারেট কেস, সোনার লাইটার, একতারা নোটের বান্ডিল। ঘেমে গেলাম। কি করা উচিত? এতগুলো টাকা, আর নিনার কাছে আমার হাত পাততে হবে না। 7 রকম ভাবনা এলো মাথায়। কত লোক আসছে যাচ্ছে,
আমি যে নিয়েছি এমন কোনো প্রমাণ নেই। নিলাম। টাকাটা পকেটে পুরতে যাব, চোখ পড়ল সামনের ছোট আয়নার দিকে। ঠিক আমার পেছনে মেয়েটি দাঁড়ানো, তাকিয়ে আছে আমার দিকে। বলা বাহুল্য আমি অবাক, যেন মুহূর্তের জন্য মৃত্যু এসে আমার শিওরে দাঁড়িয়েছে। আলগোছে ব্যাগটা ফেলে দিলাম, এক টানে দরজা খুললাম। চোখাচোখি হতেই সে মৃদু হেসে বলল, আমার ব্যাগটা বোধহয় এখানেই ফেলে গেছি। হ্যাঁ, ভাবছিলাম বেয়ারার জিম্মায় জমা দিয়ে যাব। মাত্র 2 পা এগিয়েছি, অমনি বেয়ারা এসে আটকালো। কে ইয়ার, গোলমালের ধান্দা ছিল নাকি? ছি ছি, গোলমাল কেন করবেন? উনি তোমার কাছে জমা দিতে যাচ্ছিলেন। তবু ব্যাগটা একবার দেখে নিন। এই নিন। মেয়েটি বেয়ারার অনুরোধে অনিচ্ছায় ব্যাগটা পরীক্ষা করতে লাগলো। বুকের মধ্যে আমার হাতুড়ি পেটা শুরু হয়েছে। ভাবছি বেয়ারাকে ধাক্কা মেরে ছুটে চলে যাই। তখনই সে মাথা নেড়ে বলল, না, সব ঠিক আছে, ধন্যবাদ। আপনি না থাকলে ব্যাগটা আমার খোয়া যেত। বেয়ারা সরে গেল। আমার বিস্মিত চাউনি দেখে মেয়েটি হেসে বলল, যদি কিছু মনে না করেন একটু ড্রিঙ্কস দিতে বলি, প্লিজ। আপত্তি করবেন না মিস্টার হ্যারি? বাহ, মেয়েটি দেখে আমার নামও জানে। আসলে জেল থেকে ছাড়া পাবার পরদিন হেরাল্ড কাগজে আমার একটা ছবি ওরা ছাপিয়েছে। যাবতীয় তথ্য দিয়ে ঘটনা বিকৃত করে কিউবিট ছাপিয়েছে। দুজনে চেয়ার টেনে বসলাম। ব্যাগ খুলে সোনার সিগারেট কেসটি বের করে বলল, সিগারেট? একটা তুলে নিলাম। সোনার লাইটার টিপে ধরিয়ে দিল, নিজেও একটা ধরালো। তারপর জেল থেকে বেরিয়ে কেমন লাগছে? ভালো। খবরের কাগজের কাজটা ছাড়তেই হলো? হ্যাঁ। কদিন ধরে রোজই এখানে আসতে দেখি আপনাকে। চাকরি বাকরি কিছু তো হয়নি, তাই না? আসলে চাকরির বাজার খুবই খারাপ এখন। যা বলেছেন। আচ্ছা, কেউ যদি আপনাকে কাজ দেয়, করবেন? তার মানে কোনো চাকরি আপনার খোঁজে আছে? আচ্ছা, আপনি কি সে কাজ করতে পারবেন? কি কাজ? তেমন কিছু না, সাধারণ সামান্য ঝুঁকি আছে। কাজটা একটু বেআইনি মনে হচ্ছে। না না, বেআইনি না। তবে ঝুঁকির প্রশ্ন আসছে কেন? আমি আর এসব ঝামেলা জড়াবো না। খান, বলুন তো কাজটা কি? বলবো, সব বলবো নিরিবিলিতে। আপনার বাড়িতে ফোন আছে নিশ্চয়ই? আছে, গাইড নম্বরে পাবেন। বেশ, কাল বাড়ি আছেন তো? আছি। আজ উঠি। কত হলো বেয়ারা? হেসে বলল, ভুলে গিয়েছিলাম। আমি বললাম, আমি ভুলিনি। হাসতে হাসতে পকেট থেকে টাকার বান্ডিলটা বের করে দিলাম। ধন্যবাদ বলে সেই শরীরে ঢেউ তুলে হাত নেড়ে দরজার দিকে এগোলো। গাড়িতে উঠল। আপছালোয় গাড়ির নাম্বারটি নজরে পড়ল। রাস্তা পার হয়ে বাঁদিকে অটোমোবাইল একটা ছোট্ট অফিস। এ মার্শাল প্রধান কর্মকর্তা। সাংবাদিক জীবনে বহুবার তার কাছে আসতে হয়েছে। অ্যাড বই পড়ছিল। আমাকে দেখে বলল, হ্যারি, কি খবর, কেমন আছো? ভালোই। 8 দিন হলো জেল থেকে ছাড়া পেলাম। ছেড়ে দিয়েছি সিগারেট। ক্যান্সার রোগটা বড় চিন্তায় ফেলেছে আমায়। ভালো। নানা কথায় 10 মিনিট কাটল। এবার আসল কথা পারলাম। আচ্ছা এড, খয়েরি রঙের একখানা রোল নম্বরটা SX গাড়িটা কার? মিস্টার ম্যানরুক্সের। তাই নাকি? গাড়ি বটে, পক্ষীরাজ। ম্যানরুক্স মানে সেই প্যারিসের ফেলিক্স ম্যানরুক্স? বছর 2 হলো এসেছে, বিরাট বাড়ি কিনেছে, উদ্দেশ্য স্বাস্থ্যোদ্ধার। আচ্ছা, তাই নাকি? উনি হচ্ছেন সেই দস্তা আর তোমার ব্যবসায় যিনি কোটিপতি। বলেছি, বছরখানেক হলো উনি কঠিন ব্যাধিতে পড়েছেন, ফুসফুসে ক্যান্সার। এত টাকা পয়সা ভোগ করে যেতে পারবেন না? না। আর বাড়িও কি বাড়ি, সমুদ্রের পূব পারে ইরা ক্র্যানলের বিরাট বাড়িটা নিজের মনের মতো করে সাজিয়েছেন। ইরা ক্র্যানেলও আমার চেনা। তেলের ব্যবসা থেকে বিরাট ধনী হয়েছিলেন, প্রাসাদের মতো বাড়িটা বানিয়েছিলেন। তারপরই কি একটা গোলমালে পড়ে বাড়ি বিক্রির কথা ওঠে। আচ্ছা, ভালো কথা, ওই মেয়েটি কি নীল চশমা পরে গাড়ি চালাচ্ছিল? ম্যানরুজের স্ত্রী। সে কি, বয়স তো বেশি না? বুড়োর বয়স তো 70-72 তো হবেই। তাতে কি, টাকা থাকলে 100 বছরেও বউ জোটানো যায়। ইনি নতুন বউ, ফিল্ম স্টার। প্রথম বউ? তার খবর কি? গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে বুড়ো এসেছে স্বাস্থ্য ফেরাতে?
এসে উপায় কি, মেয়ে বউ বায়না ধরেছে এখানে থাকবে। মেয়ে আছে নাকি? হ্যাঁ, প্রথম পক্ষের সন্তান, 18 বছর বয়স, পরীর মতো দেখতে। তা ওদের ব্যাপারে এত আগ্রহ কি ব্যাপার? কিছু না, গাড়ি বউ দেখলাম, তাই জানতে এলাম ব্যাস। পরদিন সকাল 9টা নাগাদ হেরাল্ডের অফিসে গেলাম। রেফারেন্স রুমে গত 2 বছরের কাগজের ফাইল নিয়ে বসলাম। খুব একটা খুঁজতে হলো না। এমন এক দুনিয়া তোলপাড়কারী খবর প্রথম পাতাতেই স্থান পেয়েছে। রিয়া প্যারিসের এক শশাগার প্রৌঢ় ম্যানরুফকে বিয়ে করেছে তার অগাধ সম্পত্তির জন্য। নিনা বেরিয়ে গেছে কাজে। বাড়িতে ফিরে শুরু হলো অপেক্ষা। ঠিক 11টার সময় ফোন এলো। রিসিভার তুললাম। হ্যালো, মিস্টার হ্যারি? হ্যাঁ বলুন। কাল আমাদের দেখা হয়েছিল, মনে আছে মিসেস ম্যানরুক্স? আমি তার নামটা জেনে যাব সে আশা করেনি। সমুদ্রের পূব দিকে একবার কেবিনের মধ্যে বাঁদিকের একটা কেবিন ভাড়া নিতে হবে আপনাকে। রাত 9টায় দেখা করব সেখানে। বেশ, ঠিক আছে, তাহলে ওই কথাটাই রইল। কি চায় মিসেস ম্যানরুক্স? বেরোলাম। পূবপাড়ের কেবিনের তত্ত্বাবধায়ক বিল হোলনলের কাছে গেলাম 11:30টায়। নারী পুরুষ সবাই স্নান করতে নেমেছে। বিল আমাকে দেখে হেসে বলল, কতদিন পর দেখা হলো আপনার সঙ্গে, বসুন। বাঁদিকের শেষ কেবিনটা আজ রাত্রে আমার দরকার, 9টা নাগাদ আসবো। কিন্তু 8টার পর অফিস খোলা রাখি না, সন্ধ্যার সময় চাবিটা যদি নিয়ে যান। কি দরকার? আপনি বারান্দার কার্পেটের নিচে রেখে যাবেন, আমি খুঁজে নেব। ঠিক আছে। বাড়ি ফিরে নিনাকে বলবো ভেবে ভেবে উপায় একটা বাতলালাম। রাত জেগে এর মার্শালের সঙ্গে গাড়ি গুনতে হবে। নিনা আমার কাজের কথা শুনে খুশিতে ডগমগ হয়ে উঠল। রাত 8:30 নাগাদ গ্যারেজে গিয়ে প্যাকেটখানা বের করলাম। হাত নেড়ে নিনাকে শুভরাত্রি জানিয়ে গাড়ি স্টার্ট দিলাম। প্রায় 9টা নাগাদ পৌঁছালাম। বেশ বড়ই কেবিন। ঢুকে একটা বৈঠকখানা, একপাশে শোবার ঘর, ছোট্ট একটি স্নানঘর, ওপাশে রান্নাঘর। ঘরে কিছুরই অভাব নেই, বিলাসিতা আর ছড়াছড়ি। দেখতে দেখতে 25 মিনিট কেটে গেল। গুড ইভিনিং মিস্টার। অন্ধকারে পরিষ্কার দেখা যাচ্ছে না। মাথায় সাদা সিল্কের স্কার্ফ, পরনে নীল পোশাক, ডান হাতে চওড়া সোনার ব্রেসলেট। আপনার সম্বন্ধে আমি অনেক কিছুই জানি মিস্টার। $10,000 যে অবলীলাক্রমে পায়ে ঠেলতে পারে সে তেজি লোক। আমার একজন তেজি লোকেরই দরকার। আপনি তো ঝুঁকি নিতে ওস্তাদ। আমি ওস্তাদ কি করে? আমার ব্যাগটা থেকে টাকার তোড়াটা সরালেন, ধরা পড়লে 6 বছরের জেল। আমি তখন প্রকৃতিস্থ ছিলাম না। ঝুঁকি নিতে রাজি আছেন আরেকবার? টাকা করে তেমন পেলে আপত্তি নেই। বেশ, আপনাকে $50,000 দেব। কাজটা কি? আগে বলুন ঝুঁকি নিতে রাজি আছেন কিনা। রাজি। টাকা পেলে নীনাকে নিয়ে শহর ছাড়ব, নতুন করে জীবন শুরু করব। স্বামীর দেয়া মাসিক ভাতা ছাড়া নিজস্ব বলতে আমার কিছু নেই। তিনি যা দেন তা যথেষ্ট, কিন্তু তার মেয়ে বা আমার ওই টাকায় চলে না। তা আপনার টাকা নিয়ে আমাকে কি করে 50,000 দেবেন? আপনার টাকা আপনিই ছোটাবেন, আমি শুধু আপনাকে পথটা বলে দেব। পথ? হ্যাঁ, পথ। শুনুন, আমি এবং আমার সৎ মেয়ে ওদের, আমাদের দরকার $4.5 লাখ। 2 সপ্তাহের মধ্যে টাকাটা চাই। আমার একান্ত আশা এই টাকা জোগাড় করতে আপনি সাহায্য করবেন। বিনিময়ে আপনি 50,000 পাবেন। আমাকে আপনার স্বামী টাকা দেবেনি বা কেন? আমার স্বামীর অঢেল টাকা, চাইতে গেলে হাজারো কৈফিয়ত চাইবেন। ওদের বা আমরা এসব প্রশ্নের জবাব দিতে রাজি নই। আপনার ক্ষেত্রে কৈফিয়ত লাগবে না। আচ্ছা, আপনার হঠাৎ এত টাকার দরকার হলো কেন? বা কোটিপতির বউ মেয়েদের টাকার দরকার নেই, নাম ধাম সব তো জেনে বসে আছেন। আপনারা কি কোনো ব্ল্যাকমেলারের হাতে পড়েছেন? মিস্টার, আমাদের ব্যক্তিগত ব্যাপারগুলোয় অযথা কৌতূহল দেখাবেন না। টাকা আমাদের চাই, আপনার সাহায্য পেলে আপনি পাবেন, ব্যাস যথেষ্ট নয় কি? না, কারণ আমার ক্ষমতা নেই টাকা দেবার। এখন নেই, পরে পাবেন। শুনুন, আমার সৎ মেয়ে ওদের গুন্ডাদের হাতে পড়বে, অপহৃতা হবে। গুন্ডারা দাবি করবে $5 লাখ। আপনার কমিশন নেবেন, বাদবাকি আমি আর ওদের সমান ভাগে ভাগ করব। গুন্ডারা কারা? কেউ না, আসলে ওদের দূরে কোথাও যাবে, আপনি ভয় দেখিয়ে আমার স্বামীর কাছ থেকে টাকাটা আদায় করবেন। টেলিফোনে একদিন ধমকাবেন, টাকার দাবি করবেন, ব্যাস মিটে গেল ঝামেলা। কি বলবো ভেবে পাচ্ছি না। সে হেসে বলল,
কোনো উপায় নেই মিস্টার, এই ঝুঁকি নিতেই হবে টাকা পাবার জন্যে। কিন্তু এর পরিণাম বুঝছেন তো? হ্যাঁ, কোনো ভয় নেই। সেরকম হলে স্বামীকে আমি সব খুলে বলবো, ব্যাস, তাহলে তার ঝামেলা রইল না। অর্থাৎ সত্যি কথা শোনা মাত্র আপনার স্বামী পুলিশকে বলবেন তার কাছ থেকে $5 লাখ হাতানোর জন্য মেয়েকে নিয়ে তার স্ত্রী একটু মজা করছিলেন, এটাই? ভুলে যাবেন না, আমি একজন সাংবাদিক ছিলাম, কোটিপতি। ম্যানরুলের মেয়ে গুন্ডাদের হাতে পড়বে কম কথা না। খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় ছাপানোর মতো খবর এটা। সহজ ব্যাপারটাকে আপনি জটিল করে তুলছেন। ওদের হঠাৎ একদিন উদয় হবে, আপনি ফোন করে বলবেন, তারপর উনি বিন্দু মাত্র দেরি না করে টাকাটা দিয়ে দেবেন। এর মধ্যে গোলমালটা কোথায়? আপাত দৃষ্টিতে কোথাও না, কিন্তু পরে পরে কি হবে না হবে সে ভাবনা এখন না। আগে বলুন কাজটা করতে রাজি আছেন কিনা, না হলে আমি অন্য লোকের খোঁজ করব। সে যাই হোক, যা করবার আপনি করবেন। আমি শুধু এটাই বলছি কাজটা আমার পছন্দসই না। আপনাকে দিয়ে বোধহয় কাজটা হবে না, দুঃখিত। এখানেই শেষ করতে হলো, কিন্তু $50,000 লোভ কম না। আপনি ভুল করছেন, কাজটা আমার পক্ষে সম্ভব নয়। কথা আমি বলিনি একবারও। জেলের ঘানি টানতে কারোই বা ভালো লাগে? আপনি অযথা চিন্তা করছেন। আচ্ছা মিস ম্যানরুক্স, কি বিশ্বাস করবেন যে তার মেয়ে উধাও হয়েছেন? মেয়ে বলতে তিনি অজ্ঞান, ব্যস্ত হয়ে উঠবেন তিনি। টাকাটা আদায় করে আপনি টাকা নিয়ে বাকিটা আমার হাতে তুলে দেবেন। মেয়েকে দেব না? হ্যাঁ। বেশ, খুঁটিনাটি বিপদ ছাড়া চিন্তার কোনো কারণ নেই। পুলিশকে খবর না দিয়ে আপনার স্বামী হাত পা গুটিয়ে বসে থাকবেন, এটা বিশ্বাস হয় না। স্বামীকে সামলাবার দায়িত্ব আমার। তিনি বৃদ্ধ, অসুস্থ, মৃত্যু পথযাত্রী। ঠিক আছে, আগামীকাল আমার মতামত ফোন করে জেনে নেবেন। কাল কেন, আজই বলে দিন না। ভাবতে হবে আমাকে, আগামীকাল বলবো। এই নিন এই টাকাটা, কেবিনের খরচ, কাল ফোন করব। আগাগোড়া ব্যাপারটা উল্টে পাল্টে ভাবতে লাগলাম। সিগারেটের পর সিগারেট পুড়তে লাগলো। প্রায় 12টা নাগাদ সিদ্ধান্তে পৌঁছালাম। হ্যাঁ, করব, আমি এ কাজ করব। পরদিন সকাল 8টায় গেলাম বিলের কাছে। আরও একদিনের জন্য কেবিনটা চাই, ভাড়া দিলাম। ঠিক 11টায় ফোন এলো। মিস্টার। হ্যাঁ। কি রাজি আছেন তো? হ্যাঁ, শুধু একটা শর্ত, আপনাদের দুজনের সাথে একটু কথা বলতে চাই আবার। সন্ধ্যা 6টায় কেবিনে এলাম। সারাদিন ধরে বাড়িতে ছিলাম, টুকিটাকি জিনিস নিলাম, টেপ রেকর্ডার নিলাম। পুলিশের খপ্পরে পড়লে নিজেকে বাঁচাবার এটাই হবে মোক্ষম প্রমাণ। দরজা খুলে শোবার ঘরে এলাম। টেপ রেকর্ডার কায়দা করে ঠিক করলাম। মাইক্রোফোনটা ফুলদানির পেছনে রাখলাম। ওরা আসার আগে সবটাই আবার পরীক্ষা করে নিলাম। যাক, নিশ্চিন্ত। এমন সময় দরজায় টোকা পড়ল। বিল হোল্ডেন দাঁড়িয়ে আছে। এক ভদ্রলোক একটু আগে এই কেবিনটা ভাড়া নিতে চাইছিলেন, তা আপনি? না বিল, কয়েকটা লেখা শুরু করেছি, দিন 7 লাগবে। এমন নিরিবিলি পরিবেশ না হলে মাথায় কিছু আসতে চায় না। ঠিক আছে মিস্টার, বেশ খিদে পেয়ে গেছে। কাছের কোনো রেস্তোরাঁ থেকে খেয়ে আসবেন নাকি? আমি নিজেই যাব। 9:05 যখন, তখন কেবিনে এসে পৌঁছলাম। অসহ্য গরম। বেতের চেয়ারটা টেনে বারান্দায় বসলাম, সিগারেট ধরালাম। রিয়া কি আজও দেরিতে আসবে? আর ওদের কেমন মেয়ে কে জানে। চিন্তায় ছেদ পড়ল। রিয়া এসেছে, সঙ্গে কেউ নেই। ঘরে ঢুকলাম। কই, আপনার মেয়ে কোথায়? আসবে। কি কিছু বলবেন? বলবো মানে, মিস ম্যানরুক্সের সঙ্গে একটু আলোচনার দরকার। আশ্চর্য, এত আলোচনার কি দরকার? ওদের তো বাচ্চা নয়, তাকে না জানি কিছু করা হবে না। বারান্দায় পায়ের শব্দ শোনা গেল। দরজা খুললাম। দরজার ওপাশে যুবতী দাঁড়িয়ে, কালো কুচকুচে এক মাথা চুল কাঁধ ছাপিয়ে পিঠ অবধি নামানো, পান পাতার মতো মুখ, 16 থেকে 26-এর মধ্যে বয়স। ওদের সুন্দরী সন্দেহ নেই, কিন্তু সারা শরীরে ইন্দ্রিয়ের ভোগ সুখ ছাড়া যে সে কিছু বোঝে না তা বোঝা যাচ্ছে। হঠাৎ খিলখিল করে হেসে উঠল ওদের। আপনি বুঝি আলী বাবা? আপনার 40 জোরের খবর কি? রিয়া বকে উঠল। ওদের, এটা হাসি তামাশার সময় নয়, জরুরি কথা আছে।
ওদেতের মুখোমুখি সোফায় বসলাম। হাসলো ওদেত। বলুন, কি বলতে চান? বলবেন আপনি, আমি শুনব। প্রথমে বলুন, এই অপহরণের ব্যাপারটা আপনি জানেন কিনা? নিশ্চয়ই, আমি রিয়া দুজনেই জানি। কাজটা কবে নাগাদ করতে চান? যত তাড়াতাড়ি সম্ভব। মিস ম্যানরুক্স কোথাও উদয় হবেন? কারমেলে। 3-4 দিন ও সেই হোটেলেই থাকবে। কিভাবে যাবে? গাড়িতে, ওর নিজের গাড়ি আছে। তাহলে এই অপহরণের ঘটনা আমরা ছাড়া কেউ জানবে না, তাই তো? হ্যাঁ। বেশ, আপনার কথা মতো না হয় নিশ্চিন্তেই রইলাম। ধরে নিলাম আপনার স্বামী টাকা দিলেন। এখন মেয়েকে নিরাপদে ফিরে আসতে দেখেও কি তিনি ব্যাপারটা তদন্ত করার জন্য পুলিশ ডাকবেন না? আমি আবারও বলছি মিস্টার, স্বামী সংক্রান্ত সব কিছু সামলাবার দায়িত্ব আমার, আপনার নয়। ঠিক আছে মিস ম্যানরুক্স, আগামী শনিবার আপনার এক বান্ধবীর সাথে আপনার সিনেমা দেখার আয়োজন করতে হবে। তারপর? যাবার আগে দুপুরে খাবার টেবিলে বাবাকে কথাটা জানাবেন। বান্ধবীর সঙ্গে দেখা করার কথা থাকবে রাত 9টার সময়। আপনি সিনেমা হলের ধারে কাছেও যাবেন না। বাড়ি থেকে সোজা বেরিয়ে গাড়ি নিয়ে চলে যাবেন পাইরেটস কেবিনে। বাইরে গাড়ি রেখে ঢুকে যাবেন কেবিনে। খাবারের অর্ডার দেবেন। সাবধান, পরিচিত কারোর সঙ্গে যেন দেখা না হয়। হবে না। আসলে পরিচিত লোকজন যাতে না দেখে ফেলে, অপরিচিতরা আপনাকে মনে রাখুক। মিনিট 5 বেশি থাকবেন না। সকলের চোখ এড়িয়ে উঠে বসবেন গাড়িতে। নতুন পোশাক, লাল পরচুলা থাকবে পেছনের সিটে, চটপট পরে নেবেন। আমি ততক্ষণ আপনার গাড়ি নিয়ে এগোবো। কোনো নির্জন জায়গায় আপনার গাড়ি রেখে আমি উঠে বসবে আমার গাড়িতে। সোজা বিমানবন্দর। লস অ্যাঞ্জেলেসের হোটেলও আপনার নামে ঘর নেওয়া থাকবে। হোটেলের ম্যানেজারকে বলবেন আপনি অসুস্থ। খাবার টাবার যেন সে আপনার ঘরেই পৌঁছে দেবার ব্যবস্থা করে। আমার ফোন না পাওয়া পর্যন্ত আপনি ঘর ছাড়বেন না। ওদেরকে তো লস অ্যাঞ্জেলেসে পাঠিয়ে কার্নেলে পাঠালেই ভালো হতো। টাকা পেতে হলে আপনাদের আমার কথা মতো কাজ করতে হবে। ওদেরকে প্লেনে তুলে দিয়ে আমি আর দেরি করব না। কাছাকাছি কোনো বুথ থেকে মিস্টার ম্যানরুক্সকে ফোন করব। প্রথমে তার সেক্রেটারি টেবিলে ফোন করবেন। তারপর স্বামীর সঙ্গে সে যোগাযোগ করবে। আমি সেই সময় তার ঘরেই থাকব। টেলিফোন যাতে তিনি না ধরেন সেই ব্যবস্থা করব। তার আগে ওদেরকে সেই বান্ধবীকে দিয়ে ইতিমধ্যে একবার ফোন করাতে হবে। এটা তোমার দায়িত্ব ওদের। তুমি তাকে বলে রাখবে তোমাকে সে যদি 9টার মধ্যে হলের সামনে পৌঁছাতে না দেখে তাহলে যেন বাড়িতে ফোন করে খবর নেয়। তারপর আর কি, আমার ফোন পৌঁছাবার আগেই তুমি উধাও। ফোনে তাকে বলবো রাত 2টো নাগাদ টাকা নিয়ে তিনি যেন ইস্ট বিচ রোড ধরে এগোতে থাকেন। টাকা থাকবে অটোচিতে। পথের পাশে এক জায়গায় 3বার আলোর সংকেত তিনি দেখতে পাবেন। সেখানে অ্যাটাচিতে ফেলে তিনি চলে যাবেন। ওদের কেবিন আমার জন্য অপেক্ষা করবে। আমি আমার অংশ নিয়ে বাকি টাকা তার হাতে তুলে দেব। না, তা হবে না। টাকা আপনি আমার হাতে দেবেন। কেন? আমাকে দিলে তোমার আপত্তি কোথায়? তোমাকে আমি বিশ্বাস করি না। একবার তোমার হাতে টাকা পড়লে। দাঁড়াও, সাবধান করে দিচ্ছি। তোমার বাবাকে দিয়ে তুমি একটা চিঠি লিখে রাখবে। টাকা দিয়ে যেন তিনি সোজা লোন পেতে চলে যান। তোমার সঙ্গে তার সেখানেই দেখা হবে। কিন্তু বাবা যদি সেখানে আমাকে না দেখতে পান তাহলে সোজা পুলিশে খবর দিতে পারেন। ঠিক, তবে তার জন্য আগে থেকে প্রস্তুত থাকতে হবে। লোন পেতে তোমার গাড়ির পেছনের সিটে থাকবে আর একটা চিঠি। তাতে লেখা থাকবে তিনি যেন সোজা বাড়ি ফিরে যান, সেখানে তোমার সঙ্গে দেখা হবে। হ্যাঁ, তাই ভালো। আপনি দুজনের হাতে টাকা তুলে দেবেন। এবার কাজের কথায় আসা যাক। অপহরণের দিক থেকে ঘটনার সব বাবা জানতে চাইবেন। তুমি আসার পর তিনি পুলিশেও যোগাযোগ করতে পারেন। না, পুলিশ উনি যোগাযোগ করবেন না, কারণ উনি ঘরে কেলেঙ্কারি বাইরে ছড়াক চাইবেন না। তবু পুলিশকে আমাদের হিসেবের মধ্যে রাখতেই হবে। ওদের কাজ তুমি আবার আসবে। আমার কাছ থেকে সব তুমি শিখে নেবে। অনর্থক আপনারা আবার সময় নষ্ট করবেন মিস্টার। আমাকে দিয়ে যদি কাজ করাতে চান তবে আমার কথা মতো আপনাদের চলতে হবে। আমি কিন্তু কাল আসব। বেশ। মিসেস ম্যানরুক্স, ইতিমধ্যে আপনাকে একটা জরুরি কাজ ছাড়তে হবে। শহরতলির কোনো অখ্যাত দোকানের শরণাপন্ন হবেন। ওর জন্য সাধারণ এক প্রস্তুত পোশাক কিনে নেবেন। ঠিক আছে, কালই কিনে ফেলব। কাল ওদের সঙ্গে সব পাঠিয়ে দেবেন। রিয়া আর ওদের চলে গেল। দরজা বন্ধ করে আমি আর দাঁড়ালাম না। তাড়াতাড়ি বোতাম টিপে টেপ রেকর্ডার বন্ধ করলাম। পরদিন রাত 9টার একটু পরেই ওদের এলো। সাদামাটা ফ্রক, হাতে ছোট সুটকেস। বান্দা হাজির। এসো, ভেতরে এসো। মা কখন আসবে? তুমি তো একলা আমাকে আসতে বলেছ। বৈঠকখানার আলো জ্বালার সাথে সাথে টেপ রেকর্ডার চালু হলো।
ওদের সোফার পায়ের ওপর পা তুলে বসল। রিয়া তোমাকে জব্বর পাকড়েছে। পাকড়েছে মানে? ওই যে টেলিফোনে হাত ব্যাগ ফেলে আসার ঘটনাটা, ওটা তো জানতোই। আমি তখন স্বাভাবিক ছিলাম না। যাই হোক, রিয়ার ব্যাপারে সাবধান থেকে। তাহলে কাজটা হচ্ছে শনিবার, মফিসের সাথে সিনেমা যাচ্ছ। তোমার বান্ধবী ছাড়াও বন্ধু আছে? ঝুড়ি ঝুড়ি আছে। কেন? একজনেরই নাম করো। জেরা উইলিয়াম। বেশ, তাই এর সাথে কি ফোনে কথা হয়? হ্যাঁ হয়। চমৎকার। কে ফোন ধরে? আমাদের খানসামা। এসব প্রশ্ন করার কারণটা বলি। শনিবার তুমি সিনেমা দেখতে যাবার কিছুক্ষণ পর 9:45 নাগাদ আমি ফোন করব। বাপরে, এই যে দেখি অ্যাডভেঞ্চার। হ্যাঁ, তবে খাঁটি না ভেজাল। কারণ পুলিশের ব্যাপারটা একদম ভুলতে পারছি না। রাস্তা পার হবার সময় তোমাকে কেউ মুখ চেপে ধরেছে, টেনে অন্য গাড়িতে তুলেছে। গাড়িতে একজনের হাতে ধরা তোমার মুখ, আর একজন পিস্তল ঠেকিয়ে রেখেছে তোমার পাঁজরে। তোমাকে বাদ দিয়ে তোক সাকুল্যে 3 জন। শুনে মনে হবে 3 জন ইটালির লোক। কি কি কথা হবে তার একটা খসড়া তৈরি করে রেখেছি, পরে মুখস্থ করে নাও। যথারীতি গাড়ি অনেকবার ঝাঁকি দেবে। তুমি অনুমানে বুঝবে বড় রাস্তা ছাড়িয়ে গাড়ি শহরের বাইরে যাচ্ছে। প্রায় 2 ঘন্টা চলার পর গাড়ি দাঁড়াবে। লোহার গেট খুলবে, কুকুর ডাকবে, নুড়ি পাথরের রাস্তা ধরে গাড়ি এগিয়ে যাবে। যেমন বললাম মনে রেখো। এই বাড়িতে তুমি থাকবে মোট 3 দিন। তোমাকে একটা বন্ধ ঘরে রেখে দেব। বন্দি থাকাকালীন তুমি কুকুর গরুর ডাক শুনতে পাবে। কটা মুরগিও জুড়ে দিতে পারো। সকাল থেকে রাত অবধি ওরা যা খেতে দিত তারও একটা তালিকা তৈরি করেছি। সব ব্যাপারটা নিখুঁত হবে। তুমি এমনভাবে বলছো যেন সত্যি আমি গুন্ডাদলের খপ্পরে পড়েছি। হ্যাঁ, অভিনয় করতে হবে। এবার বাবাকে 2খানা চিঠি লিখে ফেলো। হ্যাঁ, যাবার আগে সঙ্গে আনা পোশাক এবং পরচুলাটা একবার পরে দেখিয়ে যাও তো। মিনিট 10 পরে নতুন পোশাকে ওদের এলো। পিঠের চেনটা লাগিয়ে দাও তো বলে পেছনেও ফিরল। আমি কাপা হাতে প্রাণপণে নিজেকে সংযত রেখে চেন টানলাম। নিমেষে ঘুরে এসে আমার গলা জড়িয়ে ধরল। এগুলো কিন্তু অকাজ। কাজের সঙ্গে ভালো থাকার কোনো সম্পর্ক নেই। ওদের শোবার ঘরে গেল কাপড় পাল্টাতে। হ্যারি, চেনটা খুলতে পারছি না। হ্যারি। না, এ ডাককে আগ্রাহ্য করতে পারবো না। কোনো পুরুষই পারবে না হয়তো। কেবিনের দরজা ভেতর থেকে লাগালাম। এগিয়ে গেলাম শোবার ঘরে। গ্যারেজে গাড়ি রাখতে গিয়ে রেনিকের বুইকখানি দেখে অবাক হয়ে গেলাম। জেল থেকে ছাড়া পাওয়ার পর এই এলো। এত রাতে কিসের দরকার? নিনার কথা মনে হতে নিজেকে ছোট লাগলো। নিনার মতো স্ত্রী থাকতে ওদের কামনায় নিজেকে সমর্পণ করা উচিত হয়নি। ঢাকা বারান্দায় ওরা দুজনে বসে গল্প করছে। দরজার পাশে দাঁড়িয়ে ডাকলাম, নিনা। নিনা ছুটে এসে আমার গলা জড়িয়ে ধরে চুমু খেল। আমি অমানুষ, অপদার্থ। নিনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। রেনিককে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? 1 মাস ছিলাম না, ওয়াশিংটনে গিয়েছিলাম, আজই ফিরলাম। শুনলাম তুমি নাকি চাকরি পেয়েছো। বলার মতো কিছু না। বড় কর্তার সঙ্গে কথা বলে আমি তোমার জন্য একটা ব্যবস্থা করতে পারি। না বন্ধু, পুলিশের দয়া গত 3 বছর ধরে পেয়ে বুঝেছি, আর দয়া চাই না। কিন্তু সে পুলিশ আর নেই। আমাকে একটু ভাবতে দাও। ভাবনার কি থাকতে পারে হ্যারি? না, একটু ভেবে দেখি। বেশ, ভেবে খবর দিও। চলি তাহলে, গুড নাইট। নিনা আমার গলা জড়িয়ে বলল, চাকরিটা তুমি নাও, সব দিক থেকে চিন্তা করে দেখো। নিনা, আমার ঘুম পাচ্ছে। আমি আর দাঁড়ালাম না। পোশাক পাল্টে বিছানায় গা এলিয়ে দিলাম। নিনা পোশাক পাল্টে বিছানায় আমার পাশে শুয়ে পড়ল। একটা হাত রাখলো আমার বুকে। আমি নিনার পবিত্র হাত শরীর থেকে সরিয়ে দিলাম। আলগোছে পাশ ফিরলাম। পরদিন বৃহস্পতিবার নিনা গেল গাড়ি নিয়ে। সারাদিন কিছু করার নেই। ওদের কথা মনে হলো। কালকের অপরাধবোধটা আর নেই। ওদেরকে আমার চাই। আমি জানি আমি অনেক নিচে নেমে গেছি। রেনিকের দেয়া সুখের চাকরি থেকে নোংরা পঙ্কিল জীবনের দিকে এগিয়ে গেলাম। পাপ আমাকে টানছে। সন্ধ্যার সময় কেবিনে গেলাম। সমুদ্রে স্নান করে সাঁতার কেটে সময় যেন কাটছে না, যে কখন ওদের আসবে। পরদিন নিনা আবার কথাটা তুলল। আমি ভাবছি বলে কফির কাপে চুমুক দিলাম। নিনা পাওনাদারদের বিলগুলো তুলে ধরল। আমি মুদি আর ইলেকট্রিকের টাকাটা দিয়ে দিলাম।
বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আবার কেবিনে গেলাম। ওদেরকে পাবার জন্য ব্যাকুল হয়ে উঠলাম। আগে কেন ওদের আসে না? অবশেষে সে এলো। দৌড়ে জড়িয়ে ধরলাম, কিন্তু সে এক ঝটকে আমাকে সরিয়ে দিল। মেয়ে দেখলে অমন চুকচুক করো না। রাগে দপ করে জ্বলে উঠলাম। ইচ্ছা হলো গলা টিপে শেষ করে দিই। সিগারেটের ধোঁয়া উড়িয়ে ওদের বলল, খুব তো প্রথম দিন তেজ দেখাচ্ছিলে, কোথায় গেল সেই তেজ? আসলে তোমরা এক একটা, যাই হোক বলো জরুরি কি কথা? আমি কাগজগুলো মেলে ধরলাম। প্রশ্নের পরপর জবাব দাও। পরীক্ষাটা কে দেবে হ্যারি, তুমি না আমি? চুপ করো, তোমার সস্তা মতামত শুনতে আসিনি। একের পর এক ওদের উত্তর দিতে লাগলো নির্ভুলভাবে। আমি চমৎকৃত। ঠিক আছে, আগামী শনিবার কাজে নামছি। ওদের বুকের কাছে ঘন হয়ে দাঁড়ালো। রাগ পড়লো? মুহূর্তে আমার ডান হাত আছড়ে পড়ল ওর মসৃণ গালে। তুমি আমায় মারলে হ্যারি। তুমি দূর হয়ে যাও, বের হও। ওদের পায়ে পায়ে দরজার দিকে এগোলো। নিঃশব্দে বেরিয়ে গেল ঘর ছেড়ে। তবু আমাকে হারিয়ে দিল ওদের। ঘুম ভাঙতে সকাল 7:30 হয়ে গেল। আজ শনিবার। নীনাকে বললাম, আমার আজ ফিরতে দেরি হবে। জনের সঙ্গে দেখা করবে না? না, সোমবার যাব। চাকরিটা তুমি নেবে হ্যারি? দেখি কেমন মাইনেপত্তর দেয়। উঠে নীনাকে জড়িয়ে ধরলাম। নিজেকে ভারী পবিত্র মনে হলো। বেলা 10টা নাগাদ কেবিনে গেলাম। কে যেন দরজায় কড়া নাড়ল। খুলে দেখলাম বিল হোল্ডেন। কেবিনটা কি সামনের সপ্তাহ রাখবেন? হ্যাঁ। এ সপ্তাহের ভাড়া যদি আজ দিতেন। কাল দেব, মানিব্যাগটা আনতে ভুলে গেছি। ঠিক আছে মিস্টার। রিয়ার ফোন এলো তারপর। আজই তাহলে কাজে নামছেন? সেরকমই তো ইচ্ছে। কাল বেলা 11টায় আমি আবার ফোন করব। টাকা করেও কিছু নিতে হবে। এখানে চলে আসুন। আসবো। বৃষ্টি পড়ছে। 8টা নাগাদ বৃষ্টি ধরল। 9:15 নাগাদ ডায়াল ঘোরালাম। রিং হবার সঙ্গে সঙ্গে ওপাশে সাড়া মিলল। কাকে চাই? ওদেত। বলুন জরুরি, জেরি উইলিয়ামস ফোন করেছে। একটু ধরুন। ওদেত রিসিভার তুলল। বলো। আশেপাশে কেউ আছে নাকি? না। কাল তুমি আমাকে মারলে কেন? ওসব বাদ দাও। কি কি করতে হবে মনে আছে তো? আছে। তাহলে বেরিয়ে পড়ো। ফোনটা রাখলাম। কেবিনে জমজমাট ভিড়, কিন্তু ওদের এখনো আসছে না কেন? 9:25। হঠাৎ লোহার ফটক পেরিয়ে ঢুকলো ওদের দুধ সাদা রঙের ছোট্ট গাড়িখানি। পরনে লাল পোশাক, মুখ গম্ভীর। আমি হাত নাড়লাম, সেও হাত নাড়ল। আমি তার গাড়ির দিকে পা বাড়ালাম। জানলার কাঁচ নামিয়ে রেখে গেছে ওদের। সঙ্গে আনা সুটকেসটা পড়ে আছে সিটের ওপর। হাতে এখন অঢেল সময়। লস অ্যাঞ্জেলেসের প্লেন ছাড়ল 10:30টায়। ওদের নামটা পাল্টানো হয়েছে হারকুট। দরজা ঠেলে বেরিয়ে এলো ওদের। দেখি একটি লোক ওদের সঙ্গে সঙ্গে আসছে। ওদেরকে বিরক্ত করাও শুরু করেছে। ওদের তাকে যা ভাগ সমানে বলছে, কিন্তু সেও নাছোড়বান্দা। ওদেরকে দেখে সে আর ঠিক থাকতে পারছে না। চকিতে ছুটে গিয়ে রড দিয়ে তার মাথায় একটা বাড়ি মারলাম। মাটিতে পড়ে গেল। ওদেরকে তাড়া লাগালাম, না না আর দেরি করো না। লোকটা। তুমি আর দাঁড়িয়ে থেকো না, যা বললাম করো। পোশাক পাল্টে নাও, দ্রুত। গাড়ি স্টার্ট করলাম। খানিকটা যাওয়ার পর আরেকটা গাড়ির সাথে ধাক্কা লাগলো। আজ কি কুক্ষণই যে ভোর হলো। গাড়ির ক্ষতি নিয়ে ভাবি না, এবার আর নিস্তার নেই। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল। মাফ করবেন স্যার। চমকে চোখ ফেরালাম। বেটেখাটো চেহারার মানুষ, অন্ধকারে ঠিক বুঝতে পারিনি। কি বুঝতে পারোনি হাবার্ট? ভুলটা কার? এক মহিলার গলার স্বর শোনা যাচ্ছে। আসলে মানে? শুনবো মানে টানে বাদ দাও। বেশ মাথা নোয়ালাম আমি। এবার দয়া করে গাড়িটা একটুখানি এগিয়ে নিন। না, খবরদার। আমি পুলিশ ডাকছি, যা করার ওরা এসে করবে। ঘামে সমস্ত শরীর ভিজে গেল আমার। মন স্থির করতে দেরি হলো না। শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে অ্যাক্সিলেটারে চাপ দিলাম। ঝনঝন শব্দে ছিটকে পড়ল গাড়ির ভাঙা মাগার।
ওদেরকে যেখানে প্যাকেট নিয়ে অপেক্ষা করতে বলে এসেছি বড় রাস্তায় ওটার ঘুরপথটা ধরে ঊর্ধ্বশ্বাসে সেদিকে ছুটলাম। টেলিফোনের শব্দ শুনলাম। নিনা ফোন ধরেছে। লোন বে থেকে বিমানঘাটি প্রায় সারা পথ ওদের প্রশ্নে প্রশ্নে জর্জরিত করেছে। তাকে অ্যাক্সিডেন্টের কথা ইচ্ছে করেই বলিনি। যাক, পাশের ফোন বুথ থেকে ম্যানরুক্সের বাড়িতে ফোন করলাম। ও পাশে ফোন তুলে বলল, কাকে চাই? মিস্টার ম্যানরুক্সকে একবার ডেকে দিন। আপনার নাম? নাম জেনে কাজ নেই, একটু ধরুন। খানিক্ষণ বাদে ম্যানরুক্সকে নিখোঁজ ভারী ভরাট গলার স্বরে বললুন, বলুন। তা মিথ্যে বলেনি রিয়া, স্বামীর ওপর আধিপত্য অস্বীকার্য নয়। শুনুন, আপনার মেয়ে ওদের এখন আমাদের হাতে। মেয়ের জীবন পেতে যদি চান তাহলে $5 লাখ জোগাড় করুন, দেরি করবেন না। চালাকি করলে পুলিশ টুলিশ ডাকবেন না, বুঝলেন? বুঝেছি, কিন্তু কখন কিভাবে দিতে হবে টাকা যদি জানতে পারতাম? বলবো। সোমবার। টাকা জোগাড় করতে আপনার কতদিন লাগবে? কাল সকালে পেয়ে যাবেন টাকা। বেশ, সোমবার আমি জানাবো। পুলিশে খবর দিলে মেয়েকে আর জানতে পাবেন না। বাড়ি ফিরে এলাম আমি। নিনা দরজার পর্দা সরিয়ে উকিয়ে মেরে বলল, হ্যারি, জনের ফোন, তোকে ডাকছে। আমি আর দাঁড়ালাম না, ছুটে রিসিভার তুললাম। দারুণ খবর হ্যারি, $600 মাইনের চাকরিটা তোমার হয়ে গেছে। এক্ষুনি চলে এসো। এক্ষুনি? আজ তো রোববার। কাজের আবার রোব সোম। বড় করতে এক্ষুনি আসবেন, একটা জরুরি আলোচনা। চলে আসো। জরুরি কি ব্যাপার? আরে, ফেলিক্স ম্যানরুক্সের মেয়ে গুন্ডাদলের হাতে পড়েছে। এটা কি কম জরুরি খবর হ্যারি? সুতরাং বন্ধু, দেরি করো না, চলে আসো। আমার গলা শুকিয়ে গেছে। শক্ত মুঠোয় রিসিভার চেপে ধরে আমি তোতলাতে লাগলাম। না হ্যারি, তোমার কোনো ওজোর আপত্তি আমি শুনছি না। এই সুযোগ তুমি পায়ে ঠেলো না, প্লিজ। যাচ্ছি জন, এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি এসো, দেরি করো না। কি এত জরুরি তলব কিসের? কি জানি কেন চাকরিটা শেষে নিচ্ছি। মাস গেলে $600। এই সুযোগ পায়ে ঠেলা ঠিক না। তুমি রাজি হয়েছো দেখে খুব ভালো লাগছে আমার। যাই, চটপট তৈরি হয়নি। রেনিকের অফিসে ঢুকলাম। রেনিক হাসলো। যাক, সুবুদ্ধি হলো তাহলে। ম্যানরুক্সের মেয়ে কি হয়েছে তার? স্যারের কাছে জানতে পারবে, চলো। দরজা ঠেলে আমরা মিতভাজের কামরায় ঢুকলাম। শক্ত সমর্থ চেহারা, চুল ধপধপে সাদা, হাতের আঙুলে ধরা জ্বলন্ত সিগারেট। মিভোজ পায়ের শব্দে তাকালেন। পরিচয় করিয়ে দিল রেনিক। রেনিক বলা শুরু করলো, সকালে ম্যানরুক্স তাকে ফোনে বলেছেন আজই তার $5 লাখ দরকার। গুন্ডার দল তাকে শাসিয়েছে। এ ব্যাপারে পুলিশের শরণাপন্ন হলে মেয়েকে তিনি জানতে পাবেন না। এসব তো সবই তোমার অনুমান জন, ম্যানরুক্স তো আর বলেনি। কোনো প্রমাণ কি তুমি পেয়েছো? বাহ, তবে আর বলছি কি, এই শহরে বাস করতে এসে ম্যানরুক্স একজন বিশ্বস্ত দেহরক্ষীর জন্য আমাদের দপ্তর আবেদন করেন। ও রিলেকে পাঠালাম। আমি ফোন করে আজ সকালে জানলাম ম্যানরুক্সের মেয়ে কাল সিনেমায় যাবে বলে রাত 9:45 নাগাদ সেই যে বাড়ি থেকে বেরিয়েছে, তারপর আর ফিরে আসেনি। সিনেমায় গিয়েছিল কি না, যে বন্ধুর সঙ্গে যাওয়ার কথা সে ফোন করে জানায় ওদের যায়নি। ম্যানরুক্স জানিয়েছে আমাদের? না, ম্যানরুক্স টাকা নিতে এলেই খবর নেবে। ঘটনার মূলে তোমাকে ঢুকতে হবে। আমাদের তরফ থেকে সব রকম সাহায্যই তুমি পাবে। রেনিককে মিডোজ বলল, মেয়েটি যে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল তার কোনো হদিশ? ও রিলে বলল, মেয়ের সাথে তার গাড়িখানাও নাকি উধাও। গাড়ি বার করতে বেশি অসুবিধা হবে না। গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে তুমি ঘটনাটা জানিয়ে রেখো। রাখবো। তোমার করণীয় কিছু নেই এখন। 2 ঘন্টা পর পর রেনিককে ফোন করে জেনে নিও। ম্যানরুক্সের ওপর যদি নজর রাখি, সে কোথায় টাকা দিতে যাবে। না না, তা করতে গেলে বিপদ আছে। ঠিক আছে, চলি রেনিক, চলি স্যার। বেলা 11টায় রিয়া আসবে আবার কেবিনে। ওদেরকে ফোন করলাম। ওদিক থেকে ওদের সাড়া মিলল। হ্যালো, হ্যারি বলছি। এদিকে মস্ত ঝামেলা হয়েছে। এখনই কিছু বলছি না, পরে বলছি। তুমি ভালোভাবে ফিরে এসো। সেই মাতালটা কি মারা গেছে? না, সে ভালোই আছে। আসলে পুলিশরা নাক গলিয়েছে। তাহলে দেখা যাক। কিন্তু আমার যে তর্স হইছে না। ফোনে এসব বলা যায় না, ছাড়ছি। নানা রকম চিন্তায় ডুবে গেলাম। এমন সময় রিয়া ঢুকলো। ম্যানরুক্স ব্যাংকে টাকা আনতে গেছে।
আমি ওদেতের জন্য গির্জায় প্রার্থনা করার ছুতো করে বেরিয়ে এলাম। সোফায় রিয়া পায়ের ওপর পা তুলে বলল, টাকাটা কবে নিচ্ছেন? টাকা আদৌ পাবো কিনা দেখি। তার মানে? আপনার স্বামীর ব্যাংকের ম্যানেজার এবং আপনাদের বিশ্বস্ত সেফারটি পুলিশের কাছে ইতিমধ্যে সব ফাঁস করে দিয়েছে। মিথ্যে, সব মিথ্যে আপনি বানিয়ে বানিয়ে বলছেন ধাপ্পাবাজি। আপনাকে গল্প শোনাবার মতো প্রবৃত্তি আমার নেই। আমার কথা বিশ্বাস না হয় খোঁজ নিন। আপনি জানলেন কি করে? আমার নতুন চাকরির কথা থেকে শুরু করে সবই তাকে আমি বললাম। পুলিশ নিঃসন্দেহে যে ওদের গুন্ডাদের হাতে পড়েছে। কি হবে তাহলে? টাকা যে আমার চাই। আমি কিন্তু তখনই জানতাম পুলিশের চোখে আমরা ধুলো দিতে পারবো না। দাঁড়ান, 11:30টায় রেনিককে ফোন করে পুলিশ কতদূর কি করলো জেনে নিই। রেনিকে ফোন ধরলো? কতদূর এগোলো রেনিক? গাড়ির খোঁজ চলছে, ম্যানডুক্স টাকা নিয়ে গেছেন, 3টা নাগাদ ফোন করো। করব। গাড়িটা এখন ওরা খুঁজে পায়নি রিয়া। আপনার বাড়িতে চিঠির বাক্স আছে তো? আছে। ঢুকবার সময় এই খামখানা বাক্সে ফেলে যাবেন। সাবধান, দস্তানা পরে নেবেন। তাহলে সত্যি সত্যি কাজটা আপনি করছেন? করব না কেন? ওদের কাল চলে আসবে, কেবিনে পৌঁছে এখানে অপেক্ষা করবে সে। আপনিও এসে যাবেন, ভাগ করে নেবেন টাকাটা। বেশ, তাহলে ওই কথাই রইল। হ্যাঁ, অরিলকে চোখে চোখে রাখবার চেষ্টা করবেন, ও পুলিশের চর। রিয়া এক দৃষ্টে আমাকে দেখল। বারান্দা থেকে নামার সময় সে এক চমক আবার দেখল, তারপর হনহন করে চলে গেল। মনের মধ্যে কোথায় যেন সন্দেহের একটা কাঁটা খচখচ করে উঠল। বৃষ্টিটা ধরতে বিল হোল্ডেনের অফিসে টাকাটা দিতে গেলাম। কাজ কেমন এগোচ্ছে? এগোচ্ছে, কাল রাতেই শেষ হয়ে যাবে। বিলের অফিস থেকে বেরিয়ে সোজা ঢুকলাম ছোট্ট রেস্তোরাঁয়। খাওয়া সেরে কেবিনে ফিরলাম 2:15। বাড়িতে ফোন করলাম। নিনা ফোন ধরল। চাকরিটা হয়েছে হ্যারি? হয়েছে। তুমি বাড়ি ফিরছ কখন? ঠিক নেই, জন যা কাজ দিয়েছে কালঘাম ছুটে যাচ্ছে। হো। রেনিককে ফোন করলাম। ও, তুমি আমায় বাঁচালে হ্যারি। সোজা লনবেতে চলে যাও, এক্ষুনি রওনা হতে হবে, গাড়ি পাওয়া গেছে। আমি নির্বাক দাঁড়িয়ে রইলাম, নির্বাকী স্থানুর মতো। সাদা গাড়িখানি ঘিরে 3জন পুলিশ গোয়েন্দা। রেনিক দাঁড়িয়ে আছে একপাশে। গাড়িটা মিস ম্যানরুক্সেরই তো? আলবৎ, সব মিলে যাচ্ছে। হাতের ছাপ নিতে লোকজন আসবে। চলো ম্যানরুক্সের সাথে দেখা করে আসি। তোমার গাড়িতেই চলো। 10 মিনিট পরে ম্যানরুক্সের বাড়ির ফটকে গাড়ি থামালাম। বাড়ি তো নয়, যেন এক দুর্গ। মিস ম্যানরুক্স বাড়িতে আছেন? না, বেরিয়েছেন। কখন ফিরবেন? জানি না। একবার মিস্টার ম্যানরুক্সের সঙ্গে দেখা করতে পারি? না, উনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সাথে দেখা করেন না। বলো পুলিশ হেডকোয়ার্টার্স থেকে লেফটেন্যান্ট রেনিক এসেছে। 1 মিনিট স্যার, খবর দিচ্ছি। আচ্ছা আসুন স্যার, সোজা এই পথ ধরে চলে যান। সদর দরজায় খানসামা দাঁড়িয়ে, বেতের একটি চেয়ারে সমুদ্রের দিকে মুখ করে বসে আছে রিয়া। তার মুখোমুখি বসে আছেন এক বৃদ্ধ। অনুমানে বুঝলাম ইনি মিস্টার ম্যানরুক্স। মিস্টার ম্যানরুক্স? আমি। মিস ম্যানরুক্সের খোঁজে আমাদের আসতে হলো। হঠাৎ তার খোঁজে আপনাদের কি দরকার পড়ল? দরকার আছে মিস্টার ম্যানরুক্স। কাল শেষ রাতে এক বৃদ্ধ গাড়ির ধাক্কায় ভীষণভাবে জখম হয়েছিল। একটু আগে লোন বেঁধে পুলিশ মিস ম্যানরুক্সের গাড়ি পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। গাড়ির বাঁ দিকের দরজাটা ভাঙা। না, আমার মেয়ে যদি কাউকে ধাক্কা মারত সে পালিয়ে যেত না। তাছাড়াও পালিয়ে যায়নি, হয়তো কোনো বন্ধুদের সঙ্গে বেড়াতে গেছে। আজকালকার ছেলে মেয়ে বাবা মাকে জানিয়ে কিছু করে না। কবে ফিরবেন তিনি তাহলে? জানি না। শুনুন, কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা ঘামানো আমি পছন্দ করি না। মেয়ে ফিরলে আমি বরং আপনাদের খবর দেব। গাড়ি বারান্দার দিকে হাঁটতে হাঁটতে গজগজ করতে লাগলো। আমাদের কথাটা মোটেই গ্রাহ্যের মধ্যে আনলো না, চেপে গেল। চেপে যাওয়ার ব্যাপারটা নাও ঠিক হতে পারে, হয়তো মেয়ে গুন্ডাদের হাতে পড়েনি। মিস ম্যানরুক যে বিপদে পড়েছেন এ ব্যাপারে সন্দেহ নেই আমার। মিভোজের হেডকোয়ার্টারের কামরায় আবার বৈঠক বসল। না, এখন আমাদের করণীয় কিছুই নেই। কিছু করতে গিয়ে মেয়েটার কিছু হলে মিস্টার ম্যানরুক্স কাউকে ছেড়ে কথা বলবেন না। আলোচনা শেষ হলো, বাড়ির পথ ধরলাম।
ঢাকা বারান্দায় নীনা বসে ফুলদানিতে রং করছিল। হাতের কাজ ফেলে ছুটে এসে আমার গলা জড়িয়ে ধরল। গাল টিপে নীনাকে আদর করলাম। রেনিকের সঙ্গে ম্যানরুক্সের ব্যাপারটা সবটাই নীনাকে বললাম, নিজের অংশটুকু ছাড়া। রাতের খাবার খেয়ে আবার বেরোলাম। ফোন বুথ থেকে ওদিতকে ফোন করলাম। হ্যারি বলছি, শোনো, কাল রাত 11টার প্লেনে তুমি রওনা হচ্ছ। আমি থাকবো, কেবিনে যাব। তুমি থাকবে, আমি থাকবো না। তুমি বলছে সব ঠিকঠাক হবে? আলবত। হেডকোয়ার্টার্সে ফোন করলাম। রেনিক নেই, বাড়ি গেছে। তার মানে কোনো খবর নেই। পরদিন সকাল 9টার পর গেলাম অফিসে। শুরু হলো আবার কর্মজীবন। 11টার সময় রেনিক এলো। কি কাজকর্ম কেমন লাগছে? ভালো। নতুন খবর আছে নাকি? না, লোন বেঁধে পুলিশ মোতায়েন আছে। ম্যানরুক্স যদি সত্যি সত্যি অতগুলো টাকা গুন্ডার হাতে তুলে দেন, আমরা তো কিছু জানতেও পারবো না। তার টাকা তিনি দেবেন, ভয় ওর মেয়েকে নিয়ে। হয়তো টাকার বিনিময়ে তিনি তার মেয়েকে জীবিত ফিরে পাবেন না। রেনিক চলে যেতে একটা সিগারেট ধরালাম। কাল সকালেই আসছে $50,000। ফাইলপত্র রেখে বেরোবো, এমন সময় রেনিক ঢুকলো। তার চোখে মুখে চাপা উত্তেজনা। কিছু ঘটেছে বুঝলাম। বুঝলে হ্যারি, একে বলে কপাল। পাইরেটস কেবিনের কাছাকাছি পাহারাদার কনস্টেবল এক রিপোর্ট দিয়েছে, একটি লোককে নাকি কেবিনের উল্টো দিকের গাড়ি রাখার জায়গায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তারপর আর কি, লোকটাকে নাকি একটা মেয়ের পেছনে পেছনে বেরোতে দেখেছে। মেয়েটি আর কেউ নয়, স্বয়ং ওদেত ম্যানরুক্স। সে চিনত তাকে? বাহ, ওকে কে না চেনে, কাগজে ছবি বেরোচ্ছে। সেই মাতালটি। মাথার জখম নিয়ে সে হাসপাতালে। গেলাম দারোয়ানের কাছে। মিস ম্যানরুক্সের ছবি দেখে দারোয়ান বলল, হ্যাঁ স্যার, এরই পেছন পেছন সেই লোকটা বেরিয়েছিল। মিস ম্যানরুক্স কখন ঢুকেছিলেন কেবিনে? ধরুন 9টা নাগাদ। তারপর কি হলো? মিনিট 10 পর একজন খবর দিল একটা লোক নাকি মুখ থুবড়ে পড়ে আছে। মিস ম্যানরুক্স কারোর খোঁজে কেবিনে ঢুকেছিল? সেরকমই তো মনে হয়। বর্ণনা কি ছিল তার? নির্ভুল বর্ণনা দিল সে। উঠে দাঁড়ালো রেনিক। হাসপাতালে সেই লোকটার সঙ্গে একবার দেখা করে এলে মন্দ হয় না। কি যেন নাম তার? ওয়াস্টার কার্বি। চলো হ্যারি, কাজটা সেরে আসি। বিছানায় চিত হয়ে শুয়ে আছে ওয়াস্টার। আমাদের দেখে ব্যস্ত সমস্তভাবে উঠে বসল সে। সেদিন স্যার একটু বোধহয় পেশামাল হয়ে পড়েছিলাম। মেয়েটাকে দেখে ঠিক থাকতে পারিনি। ধা করে আমার মাথায় কে এসে ঘা দিল, আমি জ্ঞান হারালাম। কেমন দেখতে সে? বুকটা ধক করে উঠল আমার। লম্বা চড়া জোয়ান চেহারা, কিন্তু আবার দেখলে চিনতে পারবে? না না স্যার, চেনা সম্ভব নয়। সিঁড়ি দিয়ে নামতে নামতে বিড়বিড় করলো রেনিক। বান্ধবীর সাথে দেখা করার কথা রাত 9টায়। উল্টে হাজির হলো কেবিনে। কেন? হয়তো বাড়ি থেকে বেরোবার আগে কোনো ফোন পেয়ে থাকবে। হ্যাঁ, যুক্তি হিসেবে এটাই একমাত্র সম্ভব। ও রিলেকে বলতে হবে, সে হয়তো কিছু বলতে পারে। ফেরার পথ চুপচাপ কাটল। বিকেল 5টা নাগাদ ঘরে ঢুকলো রেনিক। ও রিলেকে ফোন করলাম। বলল মিস ম্যানরুক্স বেরোবার মিনিট 5 আগে একটা ফোন আসে, রাত 9:15টায়। জেরি উইলিয়ামসের ফোন। জেরি মিস ওদেতের বন্ধু। ওকে ভাবলাম জিজ্ঞাসাবাদ করব, কিন্তু মিতোজ নিষেধ করল। কেশে গলা পরিষ্কার করে বললাম, তা আমার কি এখন আর থাকার দরকার আছে থানায়? কাছাকাছি থাকলে কাজের সুবিধে, এই আর কি। আসলে একটা পার্টিতে যাবার কথা। আরে এই কথা আগে বলবে তো। কোথায় পার্টিটা? ক্যাসিনো রেস্তোরাঁয়, রাতভর পার্টি। রেনিক চলে যেতে ফোন তুলে বাড়ির নম্বর ঘোরালাম। নীনা, আজ আমার ফিরতে একটু রাত হবে, এক্ষুনি বেরোতে হবে। রাত 2টোর পর আমি বাড়ি ফিরব, ছাড়ছি। অফিস থেকে বেরিয়ে সোজা গেলাম কেবিনে। 1টা বাজতে মাত্র 10 মিনিট বাকি। রাতের শহর ঘুমাচ্ছে। বিমানবন্দর থেকে যাত্রী বাস আসতে এখনও মিনিট 15 দেরি। অফিসে সার্জেন্ট হারল্ড জানালেন একটু আগে রেনিক বাড়ি চলে গেছে। নিশ্চিন্ত মনে ওদের বাড়িতে ফোন করলাম। টাকা জোগাড় হয়েছে? হ্যাঁ। বেশ, ঠিক 2টোর সময় আপনি বাড়ি থেকে বেরোবেন। নিজের রোলস নিয়েই চালাবেন। রাস্তার কোনো এক জায়গায় 3বার টর্চের আলোর সংকেত দেখতে পাবেন। দেখা মাত্র টাকার ব্যাগ জানালা গলিয়ে রাস্তায় ছুড়ে দেবেন। আপনার মেয়ে 8 ঘন্টার মধ্যে লোন বেঁধে পৌঁছে যাবেন। 3টা নাগাদ তাকে দেখতে পাবেন। যদি সেখানে না পান, মেয়ে বাড়িতেই যাবে। তারপর আর কি, মেয়ে ভালো আছে। স্ত্রী হিসেবে যেমনই হোক ক্রিয়া, স্বামীর উপর তার যে আধিপত্য আছে তা বোঝাই গেল।
নিচের দিক থেকেও নিশ্চিন্ত হলাম। ব্যাংকের লকারে রাখা সেই দুখানি টেপ মামেকে ফাঁসাবার পক্ষে যথেষ্ট। অবশ্য কাজ যেভাবে এগোচ্ছে তাতে টেপের দরকার হবে না। টেপ যেখানে আছে থাকবে। 1টা বেজে 5:25 বাস ক্রমে গেল। একে একে সকলে নামল। দূর থেকে এক চমক দেখেই চিনলাম ওদেরকে। পরনে সেই নীলের ওপর সাদা স্কার্ট। আমাকেই খুঁজছে। হাত নেড়ে ইশারা করলাম, চলো। গাড়ির দিকে পা বাড়ালাম আমি। পেছন থেকে একটা ভারী হাত এসে পড়ল আমার কাঁধে। নিমেষে যেন এই বিরাট পৃথিবী দুলে উঠল। শক্ত বলিষ্ঠ চেহারা। হ্যারি, তুই না সেদিন জেলে গেলি? ঘাম দিয়ে জ্বর ছাড়ল আমার। টিম কাইলি, হেরাল্ডের একজন জাদেরেল সাংবাদিক। একে চেনে না সংবাদপত্র জগতে এমন কোনো লোক নেই। বাপরে বাপ, এমন ঘাবড়ে দিয়েছিল। ওদের এখনো ঠায় দাঁড়িয়ে আছে। আরে কেমন আছিস বল? ভালো, তোমার খবর কি? এই চলছে একরকম। ইনি কে? আমার স্ত্রী নিনার বান্ধবী। ওদের তাড়াতাড়ি চলে গেল। কি রে হ্যারি, ও এমন তড়িঘড়ি ছুটলো, ব্যাপার কি? আসলে বড় লাজুক, হয়তো তাই ভয় যেন একেবারে সিটিয়ে গেছে। তোর গাড়ি আছে তো আমাকে প্লাজা হোটেলে নামিয়ে দিয়ে জানা। দুঃখিত, আমরা উল্টো দিকে যাব। চাকরি বাকরি কিছু করছিস নাকি? হ্যাঁ, পুলিশে। সময় সুযোগ পেলে একদিন বউকে নিয়ে লস অ্যাঞ্জেলেসে যাস। যাব। গুড নাইট। গাড়িতে খুব বকলাম ওদেরকে। তোমার কোনো বুদ্ধি নেই, চলে যেতে পারলে না, দাঁড়িয়ে রইলে কেন? বাহ, ও বুঝি আগে থেকে দেখেনি। যাকগে, যা হবার হবে। আমি ভেবে পাচ্ছি না, পুলিশের কথা বললে তুমি কাল বাবা। বাবা কিছু না, তোমার বাবা এখনো মুখ খোলেনি। গাড়ির ধাক্কা থেকে শুরু করে ব্যাংকের ফোন, মিতবাজের ধারণা সবই খুলে বললাম ওকে। লোন বেতে অমন একটা কাণ্ড ঘটলো, তুমি তো সেদিন আমায় কিছু বললে না। যা যা শিখিয়েছিলাম মনে আছে তো? মনে আছে। 2:20 সময় কেবিনের সামনে গাড়ি রাখলাম। যাও, পোশাক পাল্টে হাত পা ধুয়ে সুস্থ হয়ে নাও। গাড়ি থেকে নেমে আবার পিছিয়ে এসে ওদের বলল, আমাকে একটু আদর করলে না? একটু ইতস্তত করলাম। তারপর দুহাতে গলা জড়িয়ে তার কবুষ্ণ ঠোঁটে ঠোঁট রাখলাম। কিছুক্ষণ পর আলিঙ্গন মুক্ত হলাম। বিয়ের আগে তোমার সাথে কেন দেখা হলো না হ্যারি? ভাগ্য, বলে গাড়ি ছাড়লাম। গাড়ি পিছিয়ে ঝোপের আড়ালে রাখলাম। কিন্তু ম্যানরুক যদি আমাকে ধোকা দেয়, যদি সঙ্গে করে ও রিলেকে নিয়ে আসে। দূরে হেডলাইটের জোরালো আলো দেখা যাচ্ছে। সে আসছে, রোলস রয়েস। হ্যাঁ, ম্যানরুকসেই এসেছে। আর মাত্র 25 গজ দূরে গাড়িখানা টর্চটা মাটির সঙ্গে মিলিয়ে 3বার সুইচ টিপলাম। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। কালো একটা অ্যাটাচি জানলাগুলো রাস্তায় আছড়ে পড়ল। গাড়ির গতি না কমিয়ে চলে গেল। আমার সামনে হাত পাচাক দূরে আছে অ্যাটাচি। 1 মিনিট অপেক্ষা করলাম। তারপর এক ঝটকা অ্যাটাচি নিয়ে নিলাম। কেবিনের পাশে গাড়ি রাখলাম। ঘড়িতে তখন 3:25 বাকি। রিয়ার তো এতক্ষণে পৌঁছে যাবার কথা। কেবিন অন্ধকার, আলো জ্বালেনি ওদের। আলো জ্বালার বিপদও অনেক। সিঁড়ি ভেঙে উঠলাম বারান্দায়। না, বারান্দায় ওদের নেই। আশ্চর্য, গেল কোথায় সে? ওদের, দরজা খোলো। কোনো সাড়া নেই। আশ্চর্য, হলোটা কি এখানে? দরজায় ধাক্কা দিতে গিয়ে আর এক বিস্ময়। দরজা খোলা। নির্ঘাত ঘুমিয়ে পড়েছে মেয়েটা। চিন্তা ভাবনা ঘুমোবেই তো। আলো জ্বাললাম না, ওদের চিহ্ন মাত্র নেই। অ্যাটাচি টেবিলে রেখে শোবার ঘরের দরজায় টোকা দিলাম। দরজা খুলে দেখলাম ওদের ওই পোশাকই শুয়ে আছে বিছানায়। ওদের, ওদের! ঠেলতে গিয়ে বিদ্যুৎ স্পর্শের মতো সরিয়ে আনলাম হাত। মুখের কথা মুখেই রয়ে গেল। ওদের গা ঠান্ডা। ঝুঁকে পড়লাম তার মুখের ওপর। ছিটকে সরে এলাম। নাইলনের একটা মোজা শক্ত পাক খেয়ে জড়ানো রয়েছে গলায়। ওদের মারা গেছে। স্বপ্ন নয়, বাস্তব। খুন। ওদের ম্যানরুকস খুন হয়েছে। আমার সমস্ত চেতনা পঙ্গু। টলতে টলতে কোনো মতে দেয়াল আলমারিটার সামনে গিয়ে দাঁড়ালাম। স্কচের একটা বোতল তুলে নিলাম মুঠোয়।
চিপি খুললাম, তারপর বোতল উপর করলাম গলায়। রিয়াকে ফোনে খবর দেবার জন্য তৈরি হলাম। খানসামা ফোন তুলল। হয়তো এতক্ষণ ঘুমায়নি, সে হয়তো ম্যানরুক্সের ফিরে আসার জন্য অপেক্ষা করছে। কে বলছেন? কাকে চাই? মিস্টার হ্যামন্ড, মিসেস ম্যানরুক্সকে একবার লাইনটা দিন। নাম বললে উনি বুঝতে পারবেন। উনি ঘুমোচ্ছেন মিস্টার হ্যামন্ড। খুব জরুরি দরকার। দুঃখিত, মিসেস ম্যানরুক্স অসুস্থ, বলেছেন ঘুমের মধ্যে যেন ওকে বিরক্ত না করা হয়। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে কি সত্যি সত্যি রিয়া অসুস্থ হয়ে পড়ল? কিছুই ঠিক বোঝা যাচ্ছে না। কোথায় একটা খটকা লাগছে। ম্যানরুক্সও হয়তো এতক্ষণে লোন বেতে পৌঁছে গেছেন। পুলিশ যদি একবার পেছনে লাগে তাহলে খুনের অপরাধ আমার ঘাড়ে চাপাতে তারা ইতস্তত করবে না। ওদের মৃতদেহ কোনো মতে এখানে পড়ে থাকতে দেয়া চলবে না। সব ছেড়ে গেলে হয়তো আজ আমি বাঁচব, কিন্তু কাল পরশু বিল হোল্ডেন তো দেখেছে। পুলিশে খবর দেবে সে, পুলিশ আসবে। হ্যাঁ, এক্ষেত্রে রিয়াই পারে আমাকে বাঁচাতে। আগাগোড়া ব্যাপারটা নিয়ে ওর সঙ্গে এক দফা আলোচনা করতে হবে। ওদের মৃতদেহের আপাতত একটা সঙ্গতি করা দরকার। এমন একটি জায়গায় লুকিয়ে রাখতে হবে যেখানে সচরাচর কেউ যায় না। রিয়ার সঙ্গে একে কথাবার্তা বলি, কি তার মতামত জেনে নিই। তারপর নয় সেরকম বুঝলে পুলিশে খবর দেব। বিছানার চাদর মুড়ে মৃতদেহ নিয়ে এলাম বাইরে। ডালা খুঁড়ে গাড়ির ট্রাঙ্কে শুয়ে দিলাম। ডালা নামিয়ে চাবি বন্ধ করে ফিরে এলাম শোবার ঘরে। বোতলের বাকি পানীয়টুকু গলায় ঢেলে মন আর অনেকটাই চাঙ্গা হলো। আলো নিভিয়ে বেরোতে যাব, চোখ পড়ল অ্যাটাচিটার ওপর। বা হাতে অ্যাটাচি তুলে বাইরে এলাম। তালা লাগিয়ে উঠে বসলাম গাড়িতে। এখন 3:10। গাড়ির গতিবেগ কখনো 40-এর ওপর তুলব না। বড় রাস্তায় উঠে গাড়ির গতিবেগ একটু বাড়িয়ে দিলাম। তেমাথার মোড়ে এক ট্রাফিক সিগন্যাল। গিয়ার বদলে ডাইনে মোড় নেব। সবুজ আলোর সংকেতটা মুহূর্তে রক্তচক্ষু মেলে আমার দিকে কটমট করে তাকালো। ব্রেক কষলাম। সবুজ। প্রাণপণ চেষ্টায় নিজেকে স্বাভাবিক রেখে গিয়ার বদলে অ্যাক্সিলেটারে চাপ দিলাম। হঠাৎ এক প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। আমার মনের অবস্থা সঙ্গীন এখন। গাড়ি অচল, অনড়। ততক্ষণে সিগন্যালের আলো সবুজ থেকে লালে পাল্টেছে। আর চোখে তাকালাম পুলিশটার দিকে। হেলতে হেলতে সে এগিয়ে আসছে পায়ে পায়ে। আলোর সংকেত লাল থেকে আবার সবুজ। কি মশায়, রাতভর এখানেই থাকার মতলব? না, মানে গিয়ারটা বোধহয় গেছে, তাই ভাবে দাঁড়িয়ে থাকলে চলবে? গ্যারেজ ট্যারেজ খোলা পাবো? দেখি লাইসেন্স দেখি। পুলিশের প্রেস কার্ডখানাও দেখালাম। দেখো কাণ্ড, এ কথা তো আগে বলতে হয় নাকি? পুরনো হলেও গাড়ি কিন্তু বেশ মজবুত। আছে, গ্যারেজ মাইলখানেক দূর। ফোন করে দেখুন। নম্বরটা আছে, ডায়েরিতে লেখা আছে, দাঁড়ান। নম্বর লিখে সেলফ এক্ষুনি যেন ওরা ক্রেন পাঠিয়ে দেয়। আমার নাম শুনলে ওরা আর আপত্তি করবে না। উল্টো দিকের ফোন বুথ থেকে ফোন করলাম। সবে বলে নিজের জায়গায় এলাম। কে রাজি হয়েছে? হ্যাঁ, হয়েছে। একের পর এক চিন্তা এসে ভিড় করলো। গাড়ি তো নিয়ে যাচ্ছে বাড়িতে, তাই না? হ্যাঁ। নীনা যদি হঠাৎ দেখে ফেলে মৃতদেহ? যা কিছু করব রাত্রিরে। মিনিট 15 পর গ্যারেজ থেকে ব্রেকডাউন ভ্যান এসে হাজির। মেকানিক ছোড়াটা নামলো, পরীক্ষা করে বলল, গিয়ারটা গেছে, সারাতে 2 সপ্তাহ লাগবে। সারানো টারানো নয়, গাড়িখানা আগে বাবু তুমি আমার বাড়ি অবধি পৌঁছে দাও, পরে সারানোর কথা ভাবা যাবে। তাহার মানে? চমৎকার, গাড়ি সারাবে আরেকজন আর আমি পৌঁছে দেব? মাঝরাত্রিরে ডেকে আমার সঙ্গে রসিকতা? এসব ফালতু কাজ আমার দ্বারা হবে না। বেশ, হবে না যখন যাও। পুলিশ হেডকোয়ার্টারে কোনো অফিসারকে তুচ্ছতাচ্ছিল্য করার বিপদ অনেক, মনে রেখো। এতেই কাজ হলো। তেমাথার থেকে বাড়ি মোট 4 মাইল। চুপচাপ গাড়িটা ভ্যানের সঙ্গে বসে এলাম। আমি দরজা তালাবন্ধ করে পকেট থেকে মানিব্যাগ বের করলাম। কত? $15। না, আছে মাত্র $11। নিল সে। ততক্ষণে ভোর হতে শুরু করেছে। ঘরের আলো নিভিয়ে বাথরুমে ঢুকে ঝাঁঝরি খুলে দিলাম। পাজামার দড়িটা সবে বেঁধেছি, এমন সময় ফোনটা বেজে উঠল। হ্যালো, হ্যারি? রেনিকের গলা ভেসে এলো। একটু আগে ম্যানরুক্স ফোন করেছিলেন, এবার আর লুকোচুরি নয়। পরিষ্কার বললেন মেয়ে তার গুন্ডাদলের হাতে পড়েছে, তুমি এক্ষুনি হেডকোয়ার্টার্সে চলে এসো।
10 মিনিটের মধ্যে আমি গাড়ি পাঠাচ্ছি, তুমি তৈরি হয়ে নাও। ঘাড় ঘোরাতেই চোখাচোখি হলো নিনার সঙ্গে। কে হ্যারি? জনের ফোন, এক্ষুনি হেডকোয়ার্টার্সে যেতে হচ্ছে। একটু কফি করি তোমার জন্য? থাক। কেন থাকবে কেন? পোশাক পাল্টে টাইয়ের নট বাঁধছি। বাইরে জিপ এসে থামল। নিনাকে ছোট্ট করে চুমু খেয়ে উঠে বসলাম গাড়িতে। অফিসে অপারেশন রুমের টেবিলে একখানি ম্যাপের ওপর হুমড়ি খেয়ে রয়েছে তারা 3 জন। রেনিক একগাল হেসে বলল, ম্যানরুক্স যেহেতু মেয়েকে পাননি তাই আমাদের শরণাপন্ন হয়েছে। ম্যানরুক্স সবই বলেছেন, কোথাও মেয়েটি নেই। আমি যাচ্ছি, আর হ্যারিকে নিয়ে ম্যানরুক্সের সাথে একবার দেখা করে আসি। হ্যাঁ, বান্টি বলল, কেন জানি না মনে হচ্ছে মেয়েটিকে জীবিত পাবো না। এর জন্য দায়ী তার বাবা। তিনি প্রথম থেকে আমাদের বললে এত দূর গড়াতো না। না, বাবা ভুল করেননি। এই কুকীর্তির নায়কে শহরেরই লোক। আমিও তাই মনে করি, কিন্তু এরকম ধারণার কারণ একটা নয়, অজস্র। জেরি উইলিয়ামসের ফোনের কথাটাই ধরা যাক। বেচারা প্রায় 15 দিন যাবৎ বিছানায়, শয্যাশায়ী। তিনি বললেন জেরির তাদের বাড়ি যাওয়া বা তার মেয়েকে ফোন টোন করা বন্ধ হয়েছে। তার মানে গুন্ডারা জানে অতীতের সাথে ঘনিষ্ঠতার কথা জেরির। পাইরেটস কেবিনের নামও এই শহরের লোক ছাড়া কেউ জানে না। আমরা ম্যানরুক্সের বাড়ি গিয়ে পৌঁছালাম। আমাদের দেখে ক্লান্ত চোখ দুটো তুলে তাকালেন ম্যানরুক্স। কি মেয়ের মৃত্যু সংবাদ শোনাতে এলেন নাকি? মেয়ে আপনার জীবিতই আছে। মেয়েকে আপনি শেষ কখন দেখেছিলেন? শনিবার, 20 মিনিট আগে। বান্ধবীটি জানালো ওদের সিনেমায় যায়নি। অবাক হলাম। তারপর গুন্ডা দলের একটি লোক ফোন করলো। সোমবার সকালে ওদের একটি চিঠি পেলাম। এই সেই চিঠি। হাতের লেখা আপনার মেয়েরই তো? হ্যাঁ, গিয়ে দেখি ওদের নেই। এখানে এসে দেখি সে নেই। অগত্যা আপনাদের শরণাপন্ন হলাম। আচ্ছা, যে লোকটা আলোর সঙ্গে দেখা ছিল তাকে আপনি দেখেননি? না, আলোটুকুই দেখেছি, লোকটাকে দেখিনি। জায়গাটা একবার পরীক্ষা করে দেখলে হতো। আপনি যদি সঙ্গে... দুঃখিত লেফটেন্যান্ট, আমি অসুস্থ। আমি জানতাম এ প্রশ্ন আপনারা করবেন। আমি সেই জায়গাটার একটা নকশাকারে রেখেছি। টেবিলের ড্রয়ার খুলে একখানা কাগজ আছে, ওখানেই পাবেন। কাগজটি নিয়ে এসে বান্টির হাতে দিল রেনিক। ফ্রেড, ব্যারিকেনে এক্ষুনি তুমি ইস্ট বিচ রোডে চলে যাও। গাড়িটা বরং পাঠিয়ে দিও। আমি আর ওখানে যাব না, সোজা হেডকোয়ার্টার্সে ফিরব। কলের পুতুলের মতো বান্টির পেছন পেছন গিয়ে উঠলাম গাড়িতে। ইস্ট রোডের সেই ঝোপ। নকশা মিলিয়ে সঠিক জায়গাতে পৌঁছতে বান্টির মতো ঝানু পুলিশ অফিসারদের এতটুকু অসুবিধা হলো না। শুরু হলো তদন্ত। বিড়বিড় করল বান্টি। বুঝলেন মিস্টার, লোকটা যে এখানেই লুকিয়েছে সেই বিষয়ে আমি নিঃসন্দেহ। এ দেখুন তার জুতোর ছাপ। আপনি চটপট 2 জন ফরেন্সিক অফিসার পাঠাবার ব্যবস্থা করুন। মাথা হেলিয়ে দেরি করলাম না। গাড়ি ছাড়ল। নিজস্ব বলতে আর কিছু নেই। ফটকের বাইরে রেনিকের দেখা পেলাম। রেনিকের হাতে একটা অ্যাটাচি। বুঝলে হ্যারি, এটারও একটা ছবি ছাপতে হবে। ম্যানরুক্স কিনেছিলেন 1 জোড়া অ্যাটাচি। একটিতে রেখেছিলেন টাকা, আর একটা রেখে দিয়েছেন নিজের কাছে। বান্টি ওখানে গিয়ে কিছু পেল? সব ঘটনা তাকে খুলে বললাম। 2 আঙুলের ফাঁকে ধরা জ্বলন্ত সিগার। চোখের দৃষ্টি খোলা ফাইলের পাতায় স্থির নিবদ্ধ। চেয়ার টেনে মুখোমুখি বসলাম আমরা। ওদের তো অ্যাটাচির ছবি কাগজে ছাপাবার কথা রেনিক বলল। ঘাড় নাড়লেন মিতোজ। ততক্ষণে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভোলা ওদের গাড়ির একরাশ ছবি তৈরি করে ফেলেছে রেইগার। পরের 3 ঘন্টা দম ফেলার ফুরসত পাচ্ছি না। কাগজের অজস্র প্রতিনিধির প্রেস বিজ্ঞপ্তি নিতে আসার অনুমতি প্রার্থনা করে ফোন। কাকে বাদ দিয়ে কাকে অনুমতি দেব, এটাই এক সমস্যা। এককালের সাংবাদিক আমি, মোটামুটি সবাই আমার পরিচিত। ততক্ষণে রিপোর্ট আমার তৈরি। ফোন বাজল। হ্যালো। হ্যারি, গাড়ির চাবিটা তখন থেকে খুঁজছি, পাচ্ছি না। তুমি নিয়েছো নাকি? আর বলো কেন, তাড়াহুড়োর মধ্যে গাড়ির কথা তোমাকে বলা হয়নি। কাল রাতের দুরবস্থার কথা সবটাই বললাম। ইস, আমি তাহলে কি করি? এক গাদা পুতুল ফুলদানি জমেছে, দোকানে আজই পৌঁছে দেবার কথা। গ্যারেজে একটা খবর। না, তুমি বুঝতে পারছো না নিনা, গিয়ারের গোলমাল সারাতে গেলে এখন 1 রাশ টাকার দরকার। তুমি বরং একটা ট্যাক্সি দেখে নাও, বাড়ি ফিরে যা করার করবো, ছাড়ছি। দরজায় টোকা পড়ল। কে? আসতে পারি হুজুর? দরজা ঠেলে টিম কাইলি ঢুকলো। ঢোক গিলাম আমি।
এসে কোনো লাভ নেই টিম, আমার কাছে কোনো খবর নেই। সত্যি করে বলো, মেয়েটা মারা গেছে তাই না? আমাদের অনুমান সে আর বেঁচে নেই, বুঝলে? তা তোদের ম্যানরুক্স কি বলেন? কি আর বলবেন, সহজভাবেই পুরো ব্যাপারটা মেনে নিয়েছেন। আর তার যুবতী স্ত্রী, তার খবর কি? তিনি শয্যা নিয়েছেন। বলিস কি, সত্যি? বাহ, মিথ্যা বলে আমার লাভ। ও কত বরঙে যে জানে। কেন? ম্যানরুক্সও ফরাসি। আইনটা তুই পড়িসনি? না মানে, কোটি কোটি টাকার সম্পত্তি হিসাব মতো বউ মেয়ের আধাতি পাওয়ার কথা। তো মেয়ে যদি সত্যি মরে গিয়ে থাকে তাহলে ভাগিদার বলতে রইল এই হারামজাদি, দু হাতে সব টাকা ভোগ করবে। এবার আগাগোড়া ব্যাপারটা আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। ওদেত মারা গেছে রিয়ার চক্রান্তে। কিরে, ঘুম মেরে গেলি নাকি? না না, মানে কথা শেষ হওয়ার আগেই টেলিফোনের আওয়াজ হলো। মিতজের ভরাট গলা হলো, এক্ষুনি একবার আমার ঘরে এসো বাকর। টিম, চলি রে বলে চলে গেল। আমিও মিভোজের ঘরে গেলাম। বিশেষ পরিস্থিতির জন্য এক প্রেস বিজ্ঞপ্তি লেখার জন্য বললেন আমাকে। লিখলাম, ওদের সংক্রান্ত সব লিখলাম। ওদের জীবনহানি আশঙ্কা সম্পর্কেও লিখলাম। একসময় রেনিক ঢুকল। বুঝলেন স্যার, মনে হচ্ছে আশার আলো দেখতে পাচ্ছি। কার্বি বলল সেই লোকটা নাকি প্রায় 6 ফুট বলিষ্ঠ গড়নের। এও জানলাম সে লাকি স্ট্রাইক সিগারেটের ভক্ত। যে গাড়িতে চড়ে এসেছিল সে, তার তেলের ট্যাঙ্ক ফুটো এবং সর্বোপরি ওজন তার 180 পাউন্ড। তুমি জানলে কিভাবে? জুতোর ছাপ দেখে। বাহ, চমৎকার। বাজিমাত হতে আর দেরি নেই। এবার দরজা ঠেলে রেগুলার ঢুকলো। এইদিকে একটা দারুণ কাণ্ড হয়ে গেছে স্যার। রিচ রোডের হাবার্ট ক্যারি একটু আগে তার গাড়ির অ্যাক্সিডেন্টের ব্যাপারে থানায় ডায়েরি করতে এসেছিলেন। কেন? যে গাড়ির সঙ্গে তার গাড়ির ধাক্কা লেগেছিল সেটা ছিল ওদেত ম্যানরুক্সের স্পোর্টস কার। বলো কি? আসল রহস্যটা তো ওখানেই। গাড়ির ড্রাইভার কে, চালক না চালিকা? চালক স্যার। চেয়ার ছেড়ে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। তুমি তাকে এক্ষুনি এখানে নিয়ে আসো। সে ব্যবস্থাও করে এসেছি, যেমনটা এক্ষুনি এসে পড়বে। এখন আর আমার থাকা সমীচীন নয়। ফিরলাম। জন, ডেস্কে একরাশ কাজ। কাজ? বসো বসো, কাজ টাজ নিয়ে পরে যা হোক ভাবা যাবে। অগত্যা বসতেই হলো। সামরিক বাহিনীর লোকেরা ইতিমধ্যে বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে দিয়েছে। দরজায় টোকা পড়ল। সস্ত্রীক হাবার্ট ক্যারিকে নিয়ে ঢুকল এক পুলিশ অফিসার। ঘরে পা দিয়েই শুরু হলো মিসেস ক্যারি গজগজানি। হ্যাঁ, যে কথা বলছিলাম, শুরু করলেন ভদ্রমহিলা। ম্যাডাম, গাড়ির চালকের চেহারার বর্ণনা দিতে পারবেন? আগে হ্যাঁ স্যার। কিরকম দেখতে সে? মানে একে অন্ধকারে, তবে লম্বা বেশ, চেহারাও মজবুত। মিসেস ক্যারি, না না, এই যে বড়জন না, এনার মতো। বলে হাত তুলে মিভোজকে দেখালেন। মিভোজ বললেন, মিসেস ক্যারির কথা আমরা আপনার স্বামীর সঙ্গেই বলছি। মানে সিটে বসেছিল যতদূর আন্দাজ। বলে আমার দিকে তাকালেন, তাকিয়ে রইলেন। কি এর মতো? তুমি একটু তারাও তো হ্যারি, লোকটা কি এরই মতো লম্বা? হ্যাঁ, যতদূর মনে হচ্ছে দেখতেও সে অনেকটা এনারই মতো। বেশ, এবার বলুন। সে এক অদ্ভুত কাণ্ড স্যার, দোষটা স্যার আমারই। না না, দোষ তোমার নয়, আকস্মিক একটা ধাক্কা মেরে লম্বা নেব, তারপরে পগার পার। মিসেস ক্যারি, দয়া করে এবার একটু চুপ করুন। আপনি গলার স্বর বা বয়স আন্দাজ করতে পারেন? বয়স কমপক্ষে 30। পোশাকটা? অন্ধকারে যতটুকু মনে পড়ছে তার পরনে ছিল বাদামি রঙের ব্লেজার। তার মাথায় টুপি ছিল। না, ফর্সা না কালো, ঠিক বলতে পারবো না। তার গলার স্বর শুনলে তাকে চিনতে পারবেন? না, চেনা সম্ভব নয়। কটা নাগাদ হয়েছিল অ্যাক্সিডেন্ট? এই 10টা 10। গাড়িটা কোন দিকে এগুলো? এয়ারপোর্টের দিকে। আচ্ছা রেনিক, এয়ারপোর্টে খোঁজখবর নেবার ব্যবস্থা হয়েছে? না, আপনি যদি বলেন। তদন্তের জন্য কোনো জায়গায় বাদ দিলে চলবে না। ধন্যবাদ মিস্টার ক্যারি, দরকার হলে ভবিষ্যৎ এরকম সাহায্যের জন্য আসতে হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার চলো, আদিক্ষেতা দেখাতে হবে না। বলে গজগজ করতে করতে স্ত্রীর দরজার দিকে এগোলেন। যেতে গিয়ে ক্যারি আর চোখে আমার দিকে তাকালেন। যদি কিছু মনে না করেন মিস্টার মিভেজ, উনি কে? হ্যারি ব্যাকার,
প্রেস অফিসার। কিন্তু কেন? এমনি বলে বড় বড় পা ফেলে দরজার দিকে এগোলেন। তাহলে লোকটা লম্বায় 6 ফুট, ওজন 180 পাউন্ড। আচ্ছা হ্যারি, তোমার দিকে তাকালো সে, তোমার ওজন কত? আমার 190। কিন্তু আমার ওজন জেনে তোমার লাভ কিসের? লাভ লাভ ভাবছি তোমার মুখের অংশটুকু ঢেকে তোমার ওই একখানা ছবি কাগজে ছেপে দিই। এরকম চেহারার কোনো লোককে যদি শনিবার রাত 9টার পর লোন বে অথবা পাইরেটস কেবিনের আশেপাশে দেখে থাকেন, তিনি আমাদের দপ্তরে এসে যোগাযোগ করুন। খুব ভালো আইডিয়া। তাহলে শুধু বাকি রইল এখন এয়ারপোর্ট। হ্যাঁ, তুমি বরং রেগুলারকে নিয়ে এক্ষুনি এয়ারপোর্টে চলে যাও। আর বাকর, যেমন যেমন শুনলে চটপট এক রিপোর্ট তৈরি করে ফেলো তো। নিজের ঘরে ফিরে চেয়ারে শরীর এলিয়ে চোখ বুঝলাম। জালে এবার মোক্ষম টান পড়েছে। ছবি ছাপা হলে কে কোথায় আমাকে দেখেছে ভগবান জানেন। এখন আসল যে কাজটা, গাড়ির ট্রাকে রাখা বড় মানুষের মেয়েটি তো 24 ঘন্টা কাটতে না কাটতেই গন্ধ ছড়াতে শুরু করবেন। আজ রাতের মধ্যে হেনস্থ করা দরকার। নিনা জেগে থাকলে আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব না। হঠাৎ বেজে উঠল ফোন। নিউজ ডেইলির বার্তা সম্পাদকের ফোন। সব জানালাম। জেল থেকে বেরোবার পর নিনার তাড়া খেয়ে এরকম একটা ব্লেজার আমাকে কিনতে হয়েছিল। রেনিকের স্বরে চমকে উঠলাম। দেখি রেনিকের হাতে হুবহু সেই ব্লেজার। কি হে, স্ত্রীর ধ্যানে বসলে নাকি? নাও চটপট এটা পরে ফেলো, ছবি তোলার লোকেদের বসে এসেছি। অতএব উঠতে হলো। ছবি দেখে মিভোজ বাড়ি ভারী খুশি। রেনিক মিতোজকে জানালো যে সেদিন প্লেনে যারা ছিল তাদের মধ্যে এয়ার হোস্টেস ছাড়া সেই মেয়েটি একাকিনী। মেয়েটার নাম কি? অ্যান হারকুট। মিস ম্যানরুক্সের ছবি এয়ার হোস্টেসকে দেখালাম না। এরকম চেহারার মেয়ে সে রাতে প্লেনে ছিল না। চেয়ার ঠেলে উঠে দাঁড়ালাম। জন, আমি তাহলে? হ্যাঁ, স্বাচ্ছন্দ্যে। নিজের কামরায় গিয়ে নিনাকে ফোন করলাম। হ্যারি? হ্যাঁ, আজও ফিরতে রাত হবে আমার। সামরিক বাহিনী উত্তর প্রান্ত থেকে তল্লাশি চালাতে চালাতে ক্রমশ দক্ষিণমুখে এগোচ্ছে। হিসাব মতো এতক্ষণে তারা আমার বাড়ির দিকে। হ্যামন্ডের সাকরে টেড ব্রাউনকে একটা গাড়ি দিতে বললাম। বেশ তো, গাড়ি নেবেন, এ আর বেশি কি কথা। ঠিক আছে, চটপট তেল ভরে দাও, 9টার মধ্যে আমাকে আবার। এমন সময় স্বয়ং হ্যামন্ড এসে হাজির। হ্যামন্ড বাকিতে গাড়ি দিতে চাইলেন না। উনি চাইছে $30, আর আমার কাছে আছে মাত্র $2.25। না, আর দাঁড়ালাম না, এগোলাম বাড়ির দিকে। সামনের মোড়টা পেরুলেই বাড়ি। মোড়ের কাছাকাছি পৌঁছে থমকে দাঁড়ালাম। সার্জেন্ট, তার মানে আমার বাড়িটাও খানা তল্লাশি করেছে। দেখি গ্যারেজের 2 পশলার দরজাটা খোলা। একটু দূরে দাঁড়িয়ে আছে সামরিক বাহিনীর পোশাক পরা 2 যুবক। নিনা দোরগোড়ায় দাঁড়িয়ে হাত টেনে তাদের কি যেন বোঝাচ্ছে। আমি কাছে যেতে নিনা বলে উঠল, ওই তো খোদ বাড়ির মালিক হাজির, যা দরকার ওর কাছেই বলুন। কি ব্যাপার নিনা, এত রাতে এরা দুজন ব্যাপার কি? গাড়ির ট্রাক খুলে না দেখানো অবধি কেন? আগে তুমি ট্রাঙ্কের চাবিটা দাও এদের। কিন্তু নিনা, চাবিটা আসার সময় দোকানে দিয়ে এলাম। নতুন একজোড়া চাবি বানিয়ে নেবার জন্যে। কাল 8টার পর নতুন পুরনো সব চাবি এসে যাচ্ছে, তখন আসুন প্লিজ। ঠিক আছে বলে হ্যাঙ্ক চলে গেল। দাঁড়াও, কালকের জন্য কিছু ফেলে রাখা যাবে না। ট্রাঙ্ক ভেঙেই বরং। তার মানে ট্রাঙ্ক ভাঙতে চাইলে আমি যে ট্রাঙ্ক ভাঙতে দেবো এ কথাটা আপনার মাথায় ঢোকালো কে? সঙ্গে আমার ওয়ারেন্ট আছে। আমি পুলিশ হেডকোয়ার্টার্সে চাকরি করি, ট্রাক আমাকে ভাঙতেই হবে। খবরদার। নিনা সামনের মোড় একজন সার্জেন্টকে দেখে এলাম। তাকে একবার, তোমাকে আমি ফাঁসি কাঠে ঝোলাবো। মিনিট 2 কাটতে না কাটতে ফিরে এলো নিনার সঙ্গে আগের দেখা সেই সার্জেন্ট। কি ব্যাপার, এত গোলমাল কিসের? ট্রাঙ্কটা আমি খুলতে চাই, ইনি বলছেন চাবি এর কাছে নেই। তালা ভেঙে দেবার কথা বলছি, তাতে উনি রাজি নন। চাবি আপনার কাছে নেই কেন? নতুন এক প্রস্থ চাবি বানাতে আমার সব চাবি আজ দিয়ে আসতে হলো দোকানে। কোন দোকান? সেক্রেটারিকে দিয়েছিলাম, তিনি কোথায় দিয়েছেন জানি না। হেডকোয়ার্টার্সে চাকরি করি, সারা দিন যা ঝামেলা। বারবার বলছি এরা যেন কাল সকালে এসে যখন হোক যা দেখার দেখে যায়। ওই এক গো তালা ভেঙে এখনই এই মুহূর্তে ট্রাঙ্ক দেখবেই। এটা আপনাদের বাড়াবাড়ি হচ্ছে। হেডকোয়ার্টার্সের লোক, কথাও তো একটা দাম দিতে হয়। না,
ট্রাঙ্ক আমি ভাঙবই। ভাঙার আগে ক্ষতিপূরণের কথাবার্তা যে মনে রাখতে হবে। অত তর্ক বিতর্কে লাভ নেই, বরং এক কাজ করা যাক, রেনিককে একবার ফোন করি, সে যদি মত দেয় তবেই তালা ভাঙবেন। ঠিক, আপনি তাই করুন। ধ্যাত, পুলিশের কাজ কারবারই এমন। এখানে আর না, রিপোর্ট দেবার সময় চিফ অফিসারকে আমি সব ব্যাপারটা বলবো। চলে আসো তুমি এখান থেকে। ধন্যবাদ সার্জেন্ট, অসংখ্য ধন্যবাদ। ও কি কাণ্ড, সামান্য একটা চাবির জন্য 2 দিন সবুর করলেও তো। বাদ দাও, আর ভালো লাগছে না। দাও চাবিটা দাও, গ্যারেজের তালা বন্ধ করে রাখি। চাবি দিল নিনা। দাও এবার একটু হুইস্কি দাও। ধরো সিগারেট। দাও। দেশলাইট আছে কোথায় রাখলাম? আমার কোটের পকেটে লাইটার আছে। নিনা কোটের পকেটে হাত ঢোকালো। হ্যারি! নিনা চিৎকার করে উঠল। চকিতে তার দিকে তাকালাম। 2 আঙুলের ফাঁকে ধরা আমার চাবির রিং। গলা আমার শুকিয়ে কাঠ। হাত থেকে গ্লাসটা পড়ে গেল আমার। নিনার মর্মভেদী দৃষ্টির সামনে পড়ে আমি আরেকবার মৃত্যুকে যেন প্রত্যক্ষ করলাম। ঘড়িতে তখন ঢং ঢং করে 10টা বাজল। নীরবতা ভাঙল নিনা। বিড়বিড় করে বলল, মেয়েটা তাহলে গাড়ির ট্রাঙ্কেই আছে? বলো হ্যারি, কি করেছো তুমি? হাঁটু গেড়ে বসে আমাকে ঝাঁকালো। বিশ্বাস করো, আমি কিছু করিনি। তুমি তাকে খুন করেছো? না নিনা, না, তোমার গা ছুঁয়ে বলছি আমি কিছুই করিনি। তাহলে গাড়ির ট্রাঙ্কে সে এলো কিভাবে? সে এক বিরাট ইতিহাস নিনা। তুমি কি সব কথা বিশ্বাস করবে? চোখের কোণে জল টলমল করে উঠল। আচ্ছা, তোমাকে ছাড়া আমি আর কাকে বিশ্বাস করব বলো? এতদিনের জমাট বাঁধা কান্না আর বাধা মানল না। নিনাকে শক্ত আলিঙ্গনে আঁকড়ে ধরলাম। বললাম রিয়ার সাথে প্রথম পরিচয়ের বিবরণ থেকে সব, এমনকি অতীতের সাথে 2 রাত কাটানো। এত কাণ্ড আমায় আগে বলোনি কেন? বলিনি আমার এই অভিশাপের কথা তোমাকে বলতে গিয়েও পারিনি। তোমার সব কিছুর অংশীদার হতে চাই আমি। পরম নির্ভয়ে তাকে বুকে টেনে নিলাম। অনেকদিন পর আবার সহজভাবে শ্বাস নিতে পারলাম। দেরি করা ঠিক নয়, চলো। হ্যাঁ, অনেক বিপদ। মৃতদেহ হয়তো পচতে শুরু করেছে। একবার যদি কয়লা খনিতে নিয়ে যেতে পারতাম। হ্যাঁ, একখানা গাড়ি এক্ষুনি দরকার, কিন্তু ভাড়ার টাকা তো ট্রাঙ্কেই আছে। ম্যানরুক্সের টাকার বাক্স অতীতের মৃতদেহের সঙ্গেই আছে। বেশ, তাহলে তুমি এক কাজ করো, গাড়ি নিয়ে এসো। উঠলাম। নিনাকে বললাম, তুমি চারদিকে নজর রাখো, আমি অ্যাটাচি নিয়ে আসছি। গ্যারেজের দরজায় তালা খুলে হাট করে দিলাম। পচা গন্ধ বেরিয়েছে, লাশ পচতে শুরু করেছে। তালাটা খুলে অ্যাটাচিটা বার করলাম। শরীর অসাড়। বৈঠকখানার সোফার শরীরে এলিয়ে চোখ বুঝলাম। হুইস্কির গ্লাস এগিয়ে ধরল নিনা। দুপ্রান্তে 2টি ট্রি তালা। চাপ পড়তেই তালাটা ফাঁক হলো। কিন্তু না, টাকা নেই। টাকার বদলে একরাশ ভাঁজ করা খবরের কাগজ। 2 হাতে মুখ ঢেকে আমি চোখ বুঝলাম। গাড়ি ভাড়া করার মতো $30 আমার নেই। টাকা কোথায়? নেই। তাহলে এসব ম্যানরুক্সেরই কারসাজি? না, কারসাজি করার লোক তিনি নন। ম্যানরুক্স আসলে একজোড়া হুবহু অ্যাটাচি কিনেছিলেন। চালাকি করে কেউ হয়তো বদল করেছে। চালাকিটা করবে কে? কেন, রিয়া, কুমতলবের শিরোমণি। বিশ্বাসের নামে সে আমাকে ঠকিয়েছে। থাক ওসব কথা, আগে একটা গাড়ি জোগাড় করতে হবে। বাদিকের রাস্তায় অজস্র গাড়ি দাঁড়িয়ে থাকে, ওর একখানা যদি নেই। আমরা গাড়ি চুরি করব? না, চুরি নয়, ধার, কিছুক্ষণের জন্য। রাস্তায় বেরিয়ে এলাম। অসংখ্য গাড়ি, পুরনো মডেলের বড়সড় গাড়ি। দরজার হাতলে চাপ দিল নিনা। খট করে একটা শব্দ। দরজা খুলল। যাক, বাঁচা গেল। চাবিটা ড্যাশবোর্ডেই আছে। তবে কি এখনই? না, এখন নয়, রাত বাড়ুক। ততক্ষণ আমরা সমুদ্রের পাড়ে একটু বসি। পাশাপাশি আমরা বসলাম। ফিসফিস করল নিনা। কিন্তু মেয়েটাকে খুন করলো কে? ঠিক এ কথাটা আমিও সমানে ভেবে চলেছি। রিয়া? হতে পারে। দেখো, আমার কেবল মনে হচ্ছে তোমার এই রিয়ার একজন প্রেমিক আছে।
হতে পারে। আলোচনার ফাঁকে ফাঁকে অনেক প্রশ্নের ঝড় উঠলাম আমরা। চারদিকে সতর্ক দৃষ্টি ঘুরে দরজা খুলল নিনা। গাড়িতে উঠে বসল, আমিও উঠলাম। বাংলোর দিকে যেতে শুরু করলো নিনা। গ্যারেজে পৌঁছে তালাটা খুলে মৃতদেহ অ্যাটাচিটা ওই গাড়ির মধ্যে রেখে দিলাম। তারপর সমুদ্রের কাছাকাছি নির্জন এক জায়গায় এসে গাড়ি দাঁড় করালো নিনা। আমি আর নিনা নেমে বাড়ির দিকে ছুটতে শুরু করলাম। বাড়ি ফিরে নিনা জ্ঞান হারালো। জ্ঞান ফিরল 1 ঘন্টা পর। আমি এগোলাম গ্যারেজের দিকে। হ্যাঁ, কাজ এখনও বাকি। ওদের টুকিটাকি জিনিসসহ শর্টকেসটার সদাগতি করা দরকার। রান্নাঘরে গ্যাস চুন্নি জেলে সুটকেস পুড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সকাল 9টার সময় অফিসে গেলাম। মাথা ধরে আছে, রাজ্যের ঘুম আসছে চোখে। প্রায় মিনিট 15 পর হঠাৎ ঝনঝন করে বেজে উঠল ফোন। হ্যালো, হ্যারি বলছি। হ্যাঁ, ম্যানব্রুক্সের মেয়ের সন্ধান পাওয়া গেছে। বলো কি? গুন্ডারা তার মৃতদেহ একখানা চুরি করা গাড়ির ট্রাঙ্কে পুরে সমুদ্রের ধারে ফেলে রেখে গেছে। তার মানে খুন? তুমি এক্ষুনি থানায় চলে এসো। এই সেই গাড়ি। ছবি তোলা থেকে ওর নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলছে। ট্রাকের তালা খোলা, অ্যাটাচিটা পড়ে আছে একপাশে। ভারী মজার ব্যাপার, টাকার বদলে অ্যাটাচি বোঝাই 1 পাজা পুরনো খবরের কাগজ। বলো কি, অবাক কাণ্ড তো। যাই হোক, তুমি বরং ম্যানব্রুক্সের বাড়িতে চলে যাও, ওকে সঙ্গে নিয়ে এসো। মৃতদেহ শনাক্ত করতে হবে। আমি মানে উনি তো অসুস্থ। যাও, উনি আসতে না পারেন, ও রিলেকে সঙ্গে করে নিয়ে এসো। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আসছি, মিস্টার ম্যানব্রুক্স। উনি খুবই অসুস্থ, ডাক্তারের বারণ। তাহলে মিসেস ম্যানব্রুক্সকেই ডাকুন। আমিও তার সঙ্গে গেলাম ভেতরে। টানা হলঘর পেরিয়ে সেই পেছনের উঠোন। আরাম চেয়ারে বসে কাগজ পড়ছে রিয়া। ভারী সুন্দর দেখাচ্ছে। আমাদের পায়ের শব্দে চোখ তুলল। আমার দিকে চোখে চোখ পড়তে সেজন্য একটু অবাক হলো। চোয়াল শক্ত হলো তার। হ্যারি বাকার, হেডকোয়ার্টার থেকে আসছি। হাতের ইশারায় খানসামাকে চলে যেতে বলল রিয়া। কিছুক্ষণ দুজনেই নির্বাক। কি, চিনতে পারছেন? কেন এসেছেন বলুন। এলাম, আসতেই হলো। মৃতদেহের হদিশ যে পুলিশ দিয়ে পেয়েছে সেই খবরটুকু জানাতে এলাম। ওদের তাহলে মারা গেছে? বাহ, অপূর্ব। সে যে মারা গেছে কথা আপনার চেয়ে ভালো আর কে জানে। টাকার লোভে শেষে আপনিও কি খুনই করলেন? আমাকে দোষারোপ করার কোনো লাভ নেই মিসেস ম্যানব্রুক্স। আর কেউ না জানুক, আমি জানি আপনিই তাই। আপনাকে নিস্তার দিচ্ছি না। এসব কি বলছেন? স্বামী মারা যাবার পর পুরো সম্পত্তি হাতের মুঠোয় আনার এমন সুন্দর এক সুযোগ। আশ্চর্য, সেদিন রাতে ঘুমের ওষুধ খেয়ে আমি তখন শয্যাশায়ী। আপনি সে রাতে কোথায় ছিলেন? আমি কোথায় ছিলাম না ছিলাম তাতে আপনার লাভ হবে না। এ ব্যাপারে আমাকে জড়াতে চাইলেও আপনি নিস্তার পাবেন না। আপনি অনর্থক ভয় দেখাচ্ছেন মিস্টার। মনে রাখবেন, জেল ফেরত একজন কয়েদির মুখের কথার চেয়ে পুলিশ কোটিপতির স্ত্রীর কথাতে অনেক বেশি মর্যাদা দেবে। আমাকে যতটা বোকা ভেবেছিলেন আসলে আমি তা নই। আপনার মতলব বুঝতে আমার এতটুকু অসুবিধা হয়নি। তাই শুরু থেকে আমি সতর্ক ছিলাম। আমাদের সব কথাবার্তা আমি টেপ করে রেখেছি। তার মানে একা পেয়ে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? সময় এলে বুঝতে পারবেন। কাচের দরজা ঠেলে এক বলিষ্ঠ চেহারার যুবক এলো, বয়স আমার মতোই। ও রিলে। আশ্চর্য, আমার ধারণা ছিল ও রিলে বয়সে প্রৌঢ়, কিন্তু আজ দেখছি সে যুবক। গাড়ি তৈরি ম্যাডাম। থাক, আজ শরীরটা ভালো নয়, যাব না। আমি উঠে দাঁড়ালাম। বলছিলাম, ওদেরকে যে অবস্থায় পেয়েছি তার পরনে ছিল নীলের ওপর সাদা ডোরাকাটের স্কার্ট। এই পোশাকটা এলো কোত্থেকে? স্কার্টটা আমি কিনে দিয়েছিলাম, সস্তা দামের জামা। মানটান করতে লাগলো, গাড়িতে রেখে দিতে ওদের। আপনি নিশ্চয়ই মিস্টার বার্কার? হ্যাঁ আমি। তুমি রিলে নিশ্চয়ই? রেনিক বলছিল মৃতদেহ শনাক্ত করতে আমি যেন আপনাকে সঙ্গে নিয়ে যাই। মৃতদেহ? তার মানে মিস ম্যানব্রুক্স তাহলে খুনি হলো? হ্যাঁ। সেই 1 বাক্স টাকা, তার কোনো হদিশ পাননি বুঝি? না। টাকার হদিশ বের করুন। এই ষড়যন্ত্রের নায়ককে তারও হদিশ পাবেন। হাতে হাত ঘষল সে। ইস,
অমন ফুলের মতো মেয়েটা, কোন শয়তান সে তাকে গলা টিপে মারল? দাঁড়ান, মিস্টার ম্যানরুফকে খবরটা দিয়ে আসি। আশ্চর্য, আমি তো কাউকেই বলিনি ওদের কিভাবে মারা গেছে, কোনো কাগজেও ছাপা হয়নি। তাহলে ওরিলে কিভাবে জানতে পারলো যে তাকে গলা টিপে মারা হয়েছে? হ্যাঁ, ঠিক ভেবেছি, ওই ষড়যন্ত্রের রিয়ার দোসর ওই রিলে। 5 মিনিট পর ও রিলে এলো। চলুন যাওয়া যাক। ম্যানরুফসকে বললেন। বলেছি। শুনে খুব ভেঙে পড়েছেন না? স্বাভাবিক। অথচ দেখুন, মিসেস ম্যানরুফস কিন্তু সহজভাবেই নিলেন। হয়তো সৎমেয় বলে পছন্দ তেমন একটা। রেনিক বলছিল ওদের মারা যাওয়ার লাভটা একদিক থেকে মিসেস ম্যানরুফসের। অ্যাটাচির হদিশ পাওয়া গেছে। কোন অ্যাটাচি? ম্যানরুফসের লুটের টাকার। কোথায় পেলেন? গাড়ির ট্রাঙ্কে। পুরো টাকাটাই ছিল নাকি? না, একরাশ পুরনো খবরের কাগজ। সে কি? অত টাকা কি হলো? কে জানি। মৃতদেহ শনাক্ত করে চলে গেল ওরিলে। আমি, রেনিক আর বান্টি আমরা 3 জনই জিপে করে হেডকোয়ার্টার্সের দিকে গেলাম। রেনিক বলল, পোশাক পাল্টালো কেন সে? আর ওই খবরের কাগজ ঠাসা অ্যাটাচি? আগামীকাল দুপুরের আগে আমার রিপোর্ট চাই। দরজা খুলে উকি দিল এক সার্জেন্ট। স্যার, এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করার জন্য অনেকক্ষণ থেকে বসে আছেন। নাম ক্রাইস কেলার। পাঠিয়ে দাও। কিছুক্ষণ পর লম্বা চেহারার এক যুবক ঘরে ঢুকল। পকেট থেকে ভাঁজ করা একখানা খবরের কাগজ বের করে টেবিল মেলে বলল, ছবির এই লোকটিকে আমি দেখেছি লেফটেন্যান্ট। কোথায়? এয়ারপোর্টে। কবে? শনিবার রাত 11টায়। হঠাৎ দেখি এই লোকটা ব্লেজার পরে আসছিল। তার মানে? আসলে ব্লেজারের শখ আমার বহুদিনের, কিনবো করে আর কেনা হয়ে ওঠেনি, সেজন্য কারোর গায়ে দেখলেই চোখ যায়। স্বাভাবিক। তা তাকে দেখলে আপনি চিনবেন? না। একলা ছিল সে? না, সঙ্গে একটি মেয়েও ছিল। মেয়ে? দেখেছেন তাকে? কি পোশাক ছিল? হ্যাঁ, পরনে ছিল নীলের ওপর সাদা ডোরাকাটা স্কার্ট, রোদ চশমা, চোখে দেখতে মন্দ না, মাথায় লাল চুল। হ্যালো, শোনো, মেয়েটির পরনের পোশাকটা এক্ষুনি একবার হেডকোয়ার্টার্সে পাঠিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। কেলার অবাক। আপনারা কার খবরটা জানতে চান বলুন তো, লোকটার না মেয়েটার? কি করছিল তারা? দুজনে এলো লবিতে, একবারও তারা কথা বলেনি। দরজা ঠেলে ঢুকলো এক সার্জেন্ট, হাতে ওদের নীল পোশাকটা। এই পোশাকটাই পরনে ছিল কি? হ্যাঁ, এই জামাই পরা ছিল। ধন্যবাদ মিস্টার কেলার, ঠিকানাটা দয়া করে দিয়ে যান, আবার দরকার হতে পারে। চলি তাহলে। বান্টিকে ফোন করলো রেনিক। এক্ষুনি চলে এসো, দেরি করো না। হ্যারি, আগাগোড়া ব্যাপারটার মধ্যে কোথায় যেন গলদ আছে। ভয় দেখিয়ে টাকা দেয়ের মতো এটা ব্যাপার না। কেন নয়? কেন নয় এটাই যদি জানতে পারতাম। বান্টি ঢুকলো ঘরে। কি ব্যাপার, এত জরুরি তলব? কেলারের কথা আগাগোড়া বলল রেনিক বান্টিকে। আশ্চর্য, এয়ার হোস্টেসের বর্ণনার সাথে কেলারের বর্ণনা দেখছি বেশ মিল আছে। প্লেনের মেয়েটির নাম অ্যান হারকুট। আমার মন বলছে আগাগোড়া ব্যাপারটা মিথ্যে। আশ্চর্য ব্যাপার, ওদের সাথে উইলিয়ামের দেখা মাস 2 হলো বন্ধ, আর তার ফোন পেয়েই সে পাইরেসি কেবিনে ছুটল। সেই যে গেল, সেই যাওয়াই শেষ যাওয়া। এরপর সঙ্গে এলো বাদামি রঙের ব্লেজার, বলিষ্ঠ লম্বা চওড়া গড়নের এক যুবক। গাড়ি পেছাতে গিয়ে লাগলো ধাক্কা ক্যারি গাড়ির সাথে। তারপর দেখা গেল এয়ারপোর্টে। কেলারের বর্ণনা অনুযায়ী সে অ্যান হারকুট, কিন্তু আমার অনুমান সে ওদেত ম্যানরুফস। সঙ্গী যুবকের কথা মতো সে চটপট নিজেকে পাল্টেছে। তারপরে অ্যাটাচির ব্যাপারটা। কাল সকলেই সব রিপোর্ট চাই। আর হ্যারি, শহরের সব কাগজে মেয়েটির জামার সহ ছবি ছাপাও, দেখি কাজ এগোয় কিনা। না, শেষ চেষ্টা আমার করতেই হবে। ওরিলের অপরাধ প্রমাণের শেষ চেষ্টা। দেখা যাক। মুখ বুঝে চুপচাপ কাজ করতে হলো 90 মিনিট। খিদে পেট চৌ করছে। উঠব তখনই বেজে উঠল ফোন। বিরক্তিতে রিসিভার তুললাম। হ্যালো? হ্যারি। নিনার উদ্বেগপূর্ণ স্বর ভেসে এলো। তুমি এক্ষুনি একবার বাড়িতে চলে এসো, ভীষণ দরকার। দরকার কেন হঠাৎ? নিনা ফোন নামিয়ে রেখেছে। রেনিকের কামরায় ঢুকলাম। কি ব্যাপার, চোখ মুখ এরকম?
আর বলো না, নিনার ফোন পেলাম, বাড়ি যেতে হবে এক্ষুনি, শরীর খারাপ। যাও চট করে ঘুরে এসো, অফিসের গাড়িগুলো। কথা শোনার ধৈর্য আমার নেই। বাড়ি পৌঁছলাম। না, নিনা এই ঘরে নেই। নিনা, কোথায় গেলে তুমি? এই যে এখানে। আমি ঢাকা বারান্দায় উকি দিলাম। দরজার দিকে মুখ করে নিনার উল্টো দিকের একখানি সোফায় বসে ওরিলে, আর ডান হাতে এক ছোট্ট রিভলভার। দাঁড়িয়ে রইলেন কেন? আসুন। এই মুহূর্তে আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আমি অতিথি, আমাকে তাড়ানো কি ঠিক হবে? কি চান আপনি? টেপ। কিসের টেপ? এই দেখো, সকালে রিয়াকে বলে এলেন, এর মধ্যে সব ভুলে গেলেন। না, ভুলিনি। এককালের ভালো মানুষ। পুলিশ অফিসার ওরিলে যে আজ কোটিপতির বইয়ের পাচাটা কুকুর। বাহ, চমৎকার। এত কিছু জেনে গেছেন আমার সম্বন্ধে, এবার চটপট টেপগুলো দিয়ে দিন। না, টেপ আপনি পাবেন না। মিস্টার বার্কার, অবাধ্য হবেন না। একটা গুলিতে সব শেষ হয়ে যাবে। এত অব্যর্থ টিপ আমার। ধরুন, গুলিটা এক মুহূর্তে আপনার প্রিয়তম স্ত্রীর ফুসফুস ঝরঝরা করে দিতে পারে, বা এই শিশির নাইট্রিক অ্যাসিডটা যদি আপনার স্ত্রীর মুখে কেউ ঢেলে দেয়, ভাবতে আমার অবাক লাগছে মিস্টার বার্কার। ঠিক আছে, চলুন। কোথায়? ব্যাংকে। লকারে টেপগুলো আছে। সাবধান, ধোকা দেবার চেষ্টা করবেন না। না, চলুন। টেপ হাতছাড়া করলে প্রমাণ যে কিছুতেই থাকবে না, ঝোঁকের মাথায় আমি কি সিদ্ধান্ত নিলাম। তাকিয়ে দেখলাম নিনা কাঁদছে। দাঁত বের করে ওরিলে হাসল। তবে এই না হলো মরদ। আমি নিরুত্তর। রিয়া বলল, টেপগুলো নাকি আপনার কাছেই রয়েছে? তা বলিহারি বটে আপনাকে, মনের এত জোর আপনার। রেনিক বোধহয় আপনাকে সন্দেহ করে উঠতে পারেনি, তাই না? না। ঠিক পারবে, নিস্তার আপনি পাবেন না, জানি। তবে হ্যাঁ, বিপদে পড়ে শেষে আবার আমাকে বা রিয়াকে ঝামেলা জড়াবেন না। কি হলো, হাসছেন যে? হাসছি আপনার ভবিষ্যতের কথা ভেবে। অর্থাৎ? অর্থাৎ যা চিরকালের নিয়ম। সে কিরকম মশাই? সাদামাটা হিসেব। রিয়া ম্যানরুক্সকে বাঁচাবার জন্য আপনি আজ উঠে পড়ে লেগেছে। অনেক আশা আপনার। এই রিয়াই আপনাকে কুকুরের মতো লাথি মেরে তাড়িয়ে দিতে কসুর করবে না। দুর্ভাগ্য আপনাকেও ভুগতে হবে। সহসা অট্টহাসিতে ওরিলে ফেটে পড়ল। বাহ মিস্টার বার্কার, কায়দারা দেখছি বেশ ভালোই করেছেন। কথার বলচালে রিয়া আমার মধ্যে একটা গোলমাল বাঁধাবার চেষ্টা করে লাভ নেই। ওরিলে কত কাঁচা ছেলে ভাববেন না। রিয়ার কাছ থেকে কথা আদায় না করে কি কথা আদায় করবেন? ভবিষ্যতের কথা। বুড়োটা মরে যাওয়ার 1 মাস পর সে আমাকে বিয়ে করবে, এমনকি পুরো সম্পত্তির হিসেবটা। এ ভুল আপনার ওখানেই মিস্টার ওরিলে। সাংবাদিক জীবনে এমন ঘটনা আমি আকসার ঘটতে দেখেছি। আমার জায়গায় যদি আপনি হতেন, কি আবার আগে দেখতাম তার কথা কতদূর সত্যি। মুখে সে যা বলে কাজেও তাই করে কিনা। আপনি একটা আস্ত গাধা। রিয়াকে চোখের দেখায় দেখেছেন, শুধু মনটা তার দেখেননি। এক কথার মেশে মুখে যা বলে কাজেও তাই। পরবর্তী কাজ আমার সংক্ষিপ্ত। ব্যাংকে ঢুকলাম, লকার থেকে টেপের বান্ডিল বের করে তুলে দিলাম ওরিলের হাতে। চলি। আসুন, আমার উপদেশটা খেয়াল করবেন। থাক। অফিসে ফিরতে ফিরতে 3:15। ঘরে ঢুকে থেকে রেনিকের একটা চিঠি, তার সাথে দেখা করার জন্য। তার মানে 1 ঘন্টার অনুপস্থিতিতে অনেক জল গড়িয়েছে। 3:20। রেনিকের কামরায় পা রাখলাম। বসো। 1 ঘন্টার আগের দেখা রেনিকের সাথে এ রেনিকের কোনো মিল নেই। হ্যারি, ওদেত ম্যালরুক্সের সাথে তোমার কি কোনোরকম জানাশোনা ছিল? এসব তুমি কি বলছো? আমার সেই সুযোগ কোথায়? ঠিক তবু তার সম্বন্ধে যদি কিছু। কিন্তু হঠাৎ এর প্রশ্ন আসছে কেন? এমনি খুনের ব্যাপার, নিজের বউকে অবধি সন্দেহের চোখে দেখতে হয়। হ্যাঁ, বলতে ভুলে গেছি, মিসেস ম্যালরুক্সের এখন সোনায় সোহাগা। পুরো সম্পত্তির উত্তরাধিকারী এখন সে। জানো হ্যারি, মেয়েটা সম্বন্ধে যা জানলাম ভালো না। কত লোকের সঙ্গে যে তার ভালোবাসা ছিল। এক্ষুনি লস অ্যাঞ্জেলেস থেকে আমার লোকেরা ফোন করেছিল।
অ্যান হ্যারকুট সন্ধান তারা পেয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট একটু আগে পেলাম। আচমকা পেছন থেকে মাথায় আঘাত, তারপর গলা টিপে খুন। জন, আমি রংঘরে গিয়ে বসি। এক গাদা কাজ রয়ে গেছে টেবিলে। ঠিক আছে, তুমি ঘরে যাও। সামনের ঝুল বারান্দায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দুজন গোয়েন্দা অফিসার। চাপা গলায় কি যেন তারা ফিসফিস করছে। আমাকে দেখেই তারা মুখ ঘুরিয়ে নিল। দরজা ঠেলে ঘরে ঢুকলাম আমি। হ্যাঁ, পাহারার ব্যবস্থাও দেখছি। সিগারেটের পর সিগারেট পোড়ালাম। 4:10 পর্দা সরিয়ে উকি দিল রেনিক। চলো হে, বড় সাহেব ডাকছেন। দুজনে মিভোজের ঘরে এলাম। এসব কি শুনছি রেনিক? আগাগোড়া ব্যাপারটা একটা সুন্দর ছকে ফেলা গল্প। মেয়েটি এবং ব্লেজার পরার সঙ্গী দুজনে মিলে গল্পটা সাজিয়েছে। অ্যান হারকুটের হাতের ছাপের সঙ্গে মিস ম্যানরুক্সের হাতের ছাপ হুবহু মিলে গেছে। কিন্তু মেয়েটি খুন হলো কেন? কারণ একটা নয়, অজস্র। কিন্তু কে সেই দোষী? তার পরিচয় পেয়েছি। যেটুকু পেয়েছি তাকে গ্রেপ্তার করার পক্ষে যথেষ্ট নয়। বালির ব্যাপারে ফরেন্সিক রিপোর্টটা পেলে। ঝনঝন করে বেজে উঠল ফোন। রেনিক রিসিভার তুলল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, পেয়েছো? বলো কি? আমরা এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে। ইস্ট বিচে এক্ষুনি আমাকে যেতে হচ্ছে। চলো হ্যারি, যাওয়া যাক। বিল হোসপেনের মুখখানা মুহূর্তে ভেসে উঠল। আমাকে দেখে যদি সে সবার সামনে শুরু করে দেয় টাকার তাগাদা, আমার তো দফা রফা। আমাকে নিয়ে কোনেও টানা হেঁচড়া করছো ভাই, টেবিলে কাজ প্রচুর। আরে থাক, চলো। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখি সেই গোয়েন্দা অফিসার দুজন চলেছে। গাড়ির পেছনে উঠে বসলাম আমরা। তারা দুজন বসলো চালকের পাশে। ইস্ট বিচে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা 6টা। গাড়ি থামলো বিল হোন্ডেনের অফিসের সামনে। আমরা নামলাম। আসুন মিস্টার বার্কার, আসুন। খবর টবর কি বলুন? পরিচয় করিয়ে দিই, ইনি লেফটেন্যান্ট রেনিক, হেডকোয়ার্টার্স থেকে আসছেন একটা জরুরি তদন্তের ব্যাপারে। প্রশ্ন? আমাকে? কোনো গোলমাল? না, তেমন কিছু নয়। বছর 20 বয়স, মাথার চুল লালচে, নীলের ওপর সাদা ডোরাকাটা স্কার্ট, চোখে রোদ চশমা। এরকম কোনো মেয়েকে কি আপনি গত কয়েকদিনের মধ্যে এখানে দেখেছেন? দুঃখিত স্যার। কিন্তু শনিবার মাঝরাত নাগাদ এখানে সে এসেছিল মিস্টার হোন্ডান। আচ্ছা, আপনাকে কত রাত অবধি থাকতে হয় এখানে? 8টা। ভালো কথা, মিস্টার বার্কার গত শনিবার সারা রাত এখানেই ছিলেন। শনিবার রাত্রে এখানে আমি ছিলাম না, ছিলাম শুক্রবার। তোমার হিসেবে বোধহয় ভুল হচ্ছে। ও হতে পারে, সারাটা দিন যা ধকল আমাকে পোহাতে হয়। কিন্তু মিস্টার বার্কার যে শনিবার রাতে এখানে ছিলেন, এ কথাটা হঠাৎ আপনার মাথায় এলো কেন? একটা উপন্যাস লেখার ব্যাপারে একটা কেবিন কদিনের জন্য ভাড়া নিয়েছিলাম জন। সে কি, কেবিন ভাড়া নিয়েছিল? আমাকে তো একবারও বলনি। ভেবেছিলাম বইখানা তোমার নামে উৎসর্গ করব, তাই আগে থেকে কিছু লিখিনি বা বলিও নি। শনিবার রাতে সব কেবিনই তালাবন্ধ ছিল, তাই না মিস্টার হোল্ডেন? হ্যাঁ, তবে মিস্টার বার্কারের কেবিনের চাবিটা ওনার কাছেই রাখতেন। তোমার কেবিনে নিশ্চয়ই তালা লাগানো ছিল হ্যারি? হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। কোন কেবিনটা ভাড়া নিয়েছিল তুমি? বাদিকে শেষ কেবিন। কেবিনটা কি এখন খালি না লোকজন আছে? না, খালি থাকার কথা। চমৎকার, দিন চাবিটা দিন, কেবিনটাও দেখে যাই। ঘাড় ফিরিয়ে রেনিক জিজ্ঞাসা করল, মিস্টার হোল্ডেন, ওদেত ম্যানরুক্সকে আপনি কি কখনো দেখেছেন? না, চাক্ষুষ কখনো তাকে দেখিনি। কেবিনে ঢুকে রেনিক বলল, বাহ, ব্যবস্থা তো দেখছি একেবারে রাজকীয়। তাই এরকম কেবিন ভাড়া করলে আমাকে জানালে না? খুন হবার পক্ষে আদর্শ জায়গাই বটে এটা। খুন যে এখানে হয়েছে কথা তুমি ভাবছো কেন? বেশ ভালো করে ভেবে বলো। শনিবার রাত্রে চাবি তুমি সঙ্গে নিয়ে গিয়েছিলে না রেখে গিয়েছিলে? আর বলো কেন, তাড়াহুড়োর মধ্যে চাবিটা সেদিন নিতে ভুল হয়ে গেছে। আরে ব্যাস, 6:30। তুমি এখনই বাড়ি যাও, নিনার শরীর খারাপ। আরে ধুর, তুমিও যেমন, শরীর খারাপের ব্যাপারটা আসলে একটা মস্ত ধোকা। আমাকে তখন ওই কথা বলে বাড়ি দৌড় করালো। গিয়ে দেখি পুরনো এক বান্ধবী এসেছে পরিচয় করিয়ে দেবার জন্যে। আসার সময় শুনে এলাম তারা দুজন কোথায় বেরোবে। হয়তো গিয়ে দেখবো নিনা এখনও ফেরেইনি, বরঞ্চ তোমার সাথে থাকি, দরকার যদি হয়।
আরে না না, দরকার আবার কিসের, থাক তুমি বাড়ি যাও। আমি জানি আমি চলে যাওয়া মাত্র ফরেন্সিক দপ্তরের তাবৎ লোকজন ঘরে শুরু করে দেবে তাদের পরীক্ষা নিরীক্ষা। ঘরের প্রতিটি ইঞ্চি তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। আমার সম্বন্ধে যেটুকু অজানা তাদের সেটুকু আর জানতে বাকি থাকবে না। তাহলে চলি জন, কাল আবার দেখা হবে। বিলের অফিসে গেলাম। তোমার টাকাটা কালকে সকাল 10টার মধ্যে দিয়ে যাব, ঠিক আছে? আজ চলি। বাস স্টপে এসে দাঁড়িয়েছি। একখানা জিপ এসে থামল আমার পাশ ঘেঁষে। সেই গোয়েন্দা দুজন। এ কি, বাসে কেন? আমরা তো ওইদিকে যাচ্ছি, আপনাকে বরং গাড়ির সামনে। থাক, বাসে যাব আমি বলে আগত বাসে উঠে পড়লাম। মাইলখানেক যাবার পর নিতান্ত কৌতূহলের বশে ঘাড় ঘুরিয়ে পেছনে দেখলাম সেই জিপখানা বাসের পেছন পেছন আসছে। বাড়ি ফিরে দেখি নীনা চেয়ারে বসে আছে। আমাকে দেখে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। জানো ওরা আজ এসেছিল? কারা? পুলিশ। দুপুরে আমি বেরিয়েছিলাম বাজারে, সেই ফাঁকে বাড়িতে ঢুকে ওরা কি যেন সব খোঁজ করে গেছে, হয়তো মাইক্রোফোন ফিট করে গেছে। ইশারায় চুপ করতে বললাম। শিকারী বিড়ালের মতো আমি দেখতে লাগলাম। ঘড়ির পেছনে সরু কালো তারটা হঠাৎই নজর পড়ল। সব দিক দিয়েই পাকাপাকি ব্যবস্থা। রেডিওটা চালু করলাম জোরে। রেডিওর সরব আর্তনাদে গম গম করতে লাগলো ঘর। কি দেখে তুমি বুঝলে বাড়িতে কেউ এসেছিল? ওই দেখো, আলমারিটা খোলা, সব অগোছালো। দেরি না করে 3 লাফে গিয়ে পৌঁছালাম আলমারির কাছে। হাতল টেনে পাল্লা খুললাম। জামা, প্যান্ট, কোটটাই সবই আছে, নেই কেবল ব্লেজারটা। ভয়ের একটা শীতল অনুভূতি শিরা উপশিরা বেয়ে ছড়িয়ে পড়ল সারা দেহে। এগিয়ে এসে নীনা দাঁড়ালো আমার পাশ ঘেঁষে। হ্যারি, কি হলো? আমার ব্লেজার ওরা নিয়ে গেছে। নিয়ে গেছে? হ্যাঁ। নীনাকে বুকে টেনে নিলাম। নির্বাক স্থানুর মতো দাঁড়ানো ছাড়া আমার কিছু করার নেই। তুমি টেপগুলো কেন দিলে? ওরিলে সব পারে, ও একটা খুনে। আচ্ছা, জনকে ডেকে যদি সব বলো? তাতেও লাভ হবে না, অনেক দেরি হয়ে গেছে। তাছাড়া হাতে আমার প্রমাণই বা কোথায়? আচ্ছা, টাকাগুলোই বা গেল কোথায়? হ্যাঁ, টাকা ব্যাংকে। না, ব্যাংকে নয়, বাড়িতেও নয়। তবে বাইরে কোথায়? যেমন ধরো স্টেশন, এয়ারপোর্টের লেফট লাগেজ। দাঁড়াও, পুরো ব্যাপারটা লিখে সাজিয়ে নিই বলে একটা রিপোর্ট লিখলাম। নীনা দেখলো কাগজটা। এতে তোমার লাভ? আমার লেখা সব জায়গায় পৌঁছবে। প্রচারের ব্যাপারে বিন্দুমাত্র প্রশ্ন কেউ তুলবে না। তাতে তোমার কি? ওরিলের মাথায় ঢুকিয়ে দেওয়া কথাগুলো। আমি দুটো ফোন করে আসি ডাক্তারখানা থেকে। বাড়ি থেকে করা যাবে না বলে বেরিয়ে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে। হ্যালো, ফ্রেডের পরিচিত স্বর। ফ্রেড, আমি হ্যারি বলছি। একটা জরুরি রিপোর্ট আছে। রাত 11টায় যদি প্রচারের ব্যবস্থা করো। আলবৎ, রিপোর্ট কি বলো, আমি লিখে নেই। কাগজের লেখাটুকু পড়ে শোনালাম তাকে। ঠিক আছে। এবার ম্যালরুক্সের বাড়িতে ফোন করলাম। হ্যালো, খানসামা জিজ্ঞাসা করল। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বলছি, মিস্টার ওরিলিয়াকে একবার দিন। ধরুন। হ্যালো, চিনতে পারছেন? বলুন, কি দরকার? শেষ রক্ষা বোধহয় আর হলো না। রেনিক একটা শক্ত মতলব এটেছে। কিসের মতলব? কিসের আবার, আপনাদের সবার। রাত 11টার টেলিভিশনের বিশেষ ঘোষণাটি মন দিয়ে শুনবেন। ছাড়ছি বলে ফোন নামিয়ে রাখলাম। ব্যাস, আমার কাজ শেষ। বাইরে এলাম। মিস্টার বার্কার, আপনাকে এক্ষুনি আমাদের সঙ্গে হেডকোয়ার্টার্সে যেতে হবে। চলুন। অপেক্ষমান জিপের দিকে এগুলাম। 2 আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। মুখের রেখার এক নীরব ঔদাসীন্য আমাকে ঘরে ঢুকতে দেখে চোখ তুলল রেনিক। এসো। নাও, সিগারেট নাও। হাত বাড়িয়ে নিলাম। স্থির দৃষ্টিতে আমার ভাবভঙ্গি লক্ষ্য করতে লাগলো রেনিক। তুমি এসব কেন করতে গেলে হ্যারি? বলছি। আগে বলো, আমাকে কি তোমরা গ্রেপ্তার করেছ? না, করিনি। গ্রেপ্তার করার আগে একবার ব্যাপারটা নিয়ে খোলাখুলা আলোচনা করে নিতে চাই। বেশ, কি জানতে চাও বলো। তুমি কি ওদের
ম্যানরুক্সকে খুন করেছো? না। সে কথা তুমি কি বিশ্বাস করবে? হ্যারি 20 বছরের পুরনো বন্ধু আমার। যা যা হয়েছে এই ঘটনায় কিভাবে কখন তুমি জড়িয়ে পড়েছো তা বলো। টিম কাইলির সাথে ঘটনার রাতে এয়ারপোর্টে দেখা হওয়া থেকে শুরু করে আগাগোড়া ব্যাপারটা তোমার মুখ থেকেই শোনা যাক। বললাম, রিয়ার সাথে প্রথম দেখা হওয়া থেকে এখন যে দুটো ফোন করলাম সব কথা। রেনিক স্তম্ভিত। বলো কি? ভেতরে ভেতরে এত সব কাণ্ড, কিন্তু ওদের বা রিয়া ম্যালরুক্সের দোষ প্রমাণ করবে কি করে? প্রমাণ সব আছে। টেপের বান্ডিল ওরিলার হাতে তুলে দিয়ে আমি এখন নিঃস্ব। তুমি যদি আমাকে একটু সাহায্য করো। আমার সাহায্য চাইছো তুমি? আমি কতটুকু কি করতে পারি? বিশেষ কিছু না। আমার সঙ্গে একবার যাবে ম্যালরুক্সের বাড়িতে, সঙ্গে দলবলও থাকবে। বাকিটা 11টা বাজলেই জানতে পারবে। বেশ, চলো। জিপে ম্যালরুক্সের বাড়ি 10 মিনিটের পথ। ফটকের পাহারায় একজন অফিসারকে রেখে নিঃশব্দে আমরা 4 জন নুড়ি বিছানো পথে এগোলাম। দেয়ালের পাশ ঘেঁষে অতি সন্তর্পণে আমি জানলার পথে উকি দিলাম। বাঁদিকের সোফায় আতশোয়া ওরিলে, হাতে ধরা হুইস্কির গ্লাস। ডান দিকের ডিভানে চিত হয়ে শুয়ে রিয়া, তার হাতে জ্বলন্ত সিগারেট। 11টা বাজতে ঠিক 5 মিনিট বাকি। টেলিভিশন চালাও, রিয়া বলল। উঠল ওরিলে। পর্দায় ভেসে উঠল ফ্রেড হিকসনের মুখ। আমার লেখা রিপোর্টটা পুরো পড়ে শোনালো। আমি চললাম বলে ওরিলে উঠল। কোথায়? মাল সামলাতে। এয়ারপোর্ট গিয়ে এখন অ্যাটাচি সারিয়ে আনতে হবে। না, ওসব যাওয়াটা বাদ দাও। তার মানে সব তুলে দেবো পুলিশের হাতে? এছাড়া কোনো উপায় নেই। রিয়া, তুমি অ্যাটাচিটা সারিয়ে আনো। না, আমার পক্ষে সম্ভব নয়। ওরিলে, কথার অবাধ্য হও না। পারবো না। গেলে ভালোই করতে। টেপের বান্ডিলটা রয়েছে অ্যাটাচিতে। তার মানে যা তাই। বাকরের দেওয়া টেপের বান্ডিল আমি অ্যাটাচিতেই রেখেছি। তুমি যে সেদিন বললে টেপ তুমি পুড়িয়ে ফেলেছ। মিথ্যে কথা বলেছিলাম। কেন? তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সব নষ্ট করে বসে থাকবো আর টাকা পয়সা হাতিয়ে আমাকে দূর করে তাড়িয়ে দেবে, তা চলবে না। আগে আমাকে বিয়ে করবে, তারপর। তুমি একটা আস্ত নির্বোধ। পুলিশকে ফোন করে সব ঘটনা আমি বলবো বার্কের কোনো দোষ করেনি। ওদিতকে খুন করেছো তুমি। তোমার এই প্ররোচনায় আমি সব করেছি। আমাকে লেখা তোমার গাদা গাদা প্রেমপত্র তাদের নাকের সামনে ছুঁড়ে দিব। আমাকে তুমি ভয় দেখাচ্ছ? তোমার মতো জানোয়ারকে? কথা শেষ হলো না ওর। ওরিলের হাতে কালো একটা ছোট্ট রিভলভার। বরং বলে কি, ভয় দেখানো, পুলিশ ডাকা, এয়ারপোর্টে গিয়ে অ্যাটাচি নিয়ে আসা, এসব থাক। এসবের চেয়ে সহজ যে কাজটা, যেমন ধরো তোমার কপাল তাক করে মাত্র একটিবার ট্রিগার টেপবো, ব্যাস ফুরিয়ে গেল ঝাট। তুমি আমাকে খুন করে নিস্তার পাবে না। বার্কার সব জানে। রাখো তোমার বার্কার। আর দেরি করো না। হাত তুলে দেয়ালের কাছে গিয়ে দাঁড়াও। আমাকে এক ধাক্কায় সরিয়ে জানলা টপকে ঘরে ঢুকলো রেনিক। হাতে তার 38 বোরের পুলিশ স্পেশাল। ওরিলের পিঠে রিভলভার তাক করে সে হুঙ্কার দিল, খবরদার, ওরিলে সাবধান। ক্ষিপ্র হায়নার মতো ঘাড় ফিরিয়ে ট্রিগার টিপল ওরিলে। তার রিভলভারের শব্দকে ছাপিয়ে গর্জে উঠল রেনিকের পুলিশ স্পেশাল। মুঠো আলগা হয়ে রিভলভার গড়িয়ে পড়ল মেঝে। ওরিলের জ্ঞানহীন দেহ লুটিয়ে পড়ল রিয়ার পায়ের কাছে। পুলিশ হাসপাতালে মারা গেল ওরিলে। জবানবন্দি দিয়ে গেল। ওদিতকে খুন করার মতলবটা আসলে রিয়ার। আমাকে দাবার গুটি হিসেবে ব্যবহার করার মূলেও সে। রিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছিল ওরিলে। ভালোবাসার প্রতিদান হিসেবে সে এসব করেছে। আবার সেই হাজতবাস। 3 দিনের দিন দেখা করতে এলো রেনিক। একটা সুখবর শোনাতে এলাম। এই মামলায় রাজসাক্ষী হিসেবে তোমার নাম প্রস্তাব করেছেন বড়কর্তা। রাজি? হ্যাঁ, আমি রাজি। যাক, তোমার শাস্তি মকুব করার ব্যবস্থাও বড়কর্তা করেছেন। তবে তোমার এই শহরে বোধহয় আর জায়গা হবে না। ভালো কথা। নিনা কেমন আছে? ভালো। বলল আজ থেকেই বাড়ি বিক্রির চেষ্টায় সে উঠে পড়েছে। শহরটার ওপর তার ঘেন্না ধরে গেছে। আজই তোমাকে সাক্ষী দিতে হবে। নিনাও কোর্টে হাজির থাকবে। চলো তাহলে। রিয়ার হয়ে 5 জন দুধে ব্যারিস্টার লড়ল। ধোপে কোনো যুক্তিই টিকল না।
টেপ বাজিয়ে শোনানো হলো আদালতে। রায় দিলেন বিচারক। 15 বছরের জেল হলো রিয়ার, আর আমার 5 বছরের নির্বাসন। নির্বাসন বলতে এ শহর ছেড়ে অন্য যে কোনো জায়গায়। এই 5 বছর এ শহরে আসতে পারবো না। না আর না, শহরটার ওপর আমারও ঘেন্না ধরে গেছে। এখন শুধু নিনা নতুন করে বাঁচা। আদালতের বিরাট হলঘর পেরিয়ে বাইরে এলাম। দরজার কাছে প্রতীক্ষা করছিল নিনা, চোখ ভর্তি জল। আমার দিকে তাকিয়ে হাসল। তার হাসিতে প্রতিশ্রুতির দৃঢ় অঙ্গীকার। হাত ধরে তুলে চুমু খেলাম। নতুন জীবনের পথে এগিয়ে গেলাম।